আচ্ছা। তো শুরুতে কারো কোনো প্রবলেম আছে যে এই কোনো যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা বলেন, তাহলে আমি ওটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি, আর এর মধ্যে যারা জয়েন এখনো করেনি তারা হয়তো করবে। প্রবলেম খুব একটা মনে হয় নাই। রকির কি অবস্থা, কেমন বুঝতেছ নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এটা কে অ্যারাউন্ড মি, এটা কে কথা বলতেছে? আমি তো বুঝতে পারতেছি না। ও, লিটন ভাই। কি হচ্ছে যে মুন ভাইয়ের ওখান থেকে আপনারা জয়েন করছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আজকের আহ, এ পর্যন্ত আমরা বিভিন্ন বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। তা আজকে একটু আহ, মানে আমাদের মেইন যে টার্গেট আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা হবে, সেটা হচ্ছে যে প্লাগইনস। তো আমরা এর আগে দেখছি যে প্লাগইনসটা আসলে কখন আসে, থিমসটা কখন আসে। থিম গুলো যখন আমাদের সাইটের ডিজাইন ইস্যু নিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করা লাগে, অথবা কোনো কিছু যখন আমরা চেঞ্জ করতে যাই, তখন মূলত আমাদের থিমের বিষয়টা আসে। তো থিম ছাড়াও আমরা নর্মালি যে ডিফল্ট থিম আছে সেই থিম দিয়ে, বিল্ডার দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। তারপরও থিমের ভেতরে কিছু এক্সট্রা ফাংশনালিটি বা কিছু এক্সট্রা অপশন দেওয়া থাকে, যেটা খুব সহজে আমরা, যেটা হয়তো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। ওকে। তো যেটা হয় হচ্ছে যে থিমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কিছু এক্সট্রা ফিচার থাকে থিমের ক্ষেত্রে। থিমের যারা ডিজাইন করে, ডিজাইনের কিছু বিষয় আসে থাকে। তো ওভারঅল দিয়ে দেয়। তো থিমের মূল কাজ আসলে এরকম ডিজাইন, এবং ডিজাইনটা যাতে আমরা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারি সেজন্য আর কি থিমের বিভিন্ন এই যে এখানে অপশন দেয়, যেগুলো প্রো থিম আছে, মানে যে থিমগুলো আমাদের কিনা লাগে সেই থিমগুলোর অপশনটা খুব ইজি থাকে, অ্যাভেলেবল থাকে, এবং যেগুলো ফ্রি থিমে অপশন কিছুটা কম থাকে। এটা হচ্ছে যে মূল বিষয়। তো প্লাগইনের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি চাই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব উইদাউট এনি থিম, আমাদের কোনো থিম ছাড়াই আমরা একটা ফুল ওয়েবসাইট তৈরি করতে পারবো, তো আমাদের যেটা করতে হবে, একটা বিল্ডার লাগবে। তো বিল্ডারটা কি? বিল্ডারটা আমরা দেখলাম যে বিল্ডারটাও একটা প্লাগইন। অনেক থিম আছে যারা হচ্ছে যে বিল্ট ইন বিল্ডার প্রোভাইড করে, আর অনেক থিম আছে যে আহ, বিভিন্ন বিল্ডারের সাথে আর কি আহ, একটা কাজ করে আর কি, বিভিন্ন বিল্ডারকে নিয়ে। যেমন আমরা দেখলাম যে আস্টা থিমটা এলিমেন্টর অথবা আহ, যেটা গুটেনবার্গ কিংবা বেভিয়ার যে বিল্ডার গুলো আছে সেগুলোর সাথে আর কি কম্পেটেবল, সেগুলোর সাথে কাজ করতে পারি। তো ওভারঅল বিষয়টা হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে থিম যেটাই থাকুক না কেন, আমরা যে কোনো ডিজাইন বিল্ডার দিয়ে আমরা করতে পারি। আর থিমের ক্ষেত্রে থিম যেটাই থাকুক, থিমে একটু আমরা যদি সার্চ করি, থিমের অপশনটাতে একটু যদি যাই, দেখবো যে সেক্ষেত্রে থিমের অপশনগুলো মূলত এই কালার কি হবে, কিংবা ফন্টটা কোন ফন্ট ফ্যামিলি, এরকম কিছু বিষয় আসে, ডিজাইন রিলেটেড বিষয় আসে থাকে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো কোর্সটা করতেছি যে প্লাগ ইন ডেভেলপ করার জন্য। তো প্লাগ ইন ডেভেলপ যদি করতে যাই, তো অলরেডি ওয়ার্ডপ্রেসে হিউজ পরিমাণ প্লাগইন অ্যাভেলেবল আছে। হ্যাঁ, আমরা যদি একটু সার্চ করি যে হাউ মেনি প্লাগইনস অ্যাভেলেবল ইন ওয়ার্ডপ্রেস, এটা দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখেন যে এখানে আহ, মোটামুটি 55,000 প্লাগইন অলরেডি অ্যাভেলেবল। মানে এই প্লাগইনস গুলো আমরা ইউজ করতে পারবো, এবং
এই প্লাগইন গুলো কিছু আছে, ম্যাক্সিমাম আছে ফ্রি, বেশিরভাগ প্লাগইনই ফ্রি, এবং ফ্রি প্লাগইনের কিছু এক্সট্রা সুযোগ সুবিধার জন্য তারা পেইড তাদের কিংবা প্রো যে প্লাগইনের অপশন গুলো থাকে এগুলো দেয়। তো ম্যাক্সিমাম প্লাগইনই ফ্রি থাকে, ফ্রি থাকার পরেও কিছু এক্সট্রা সুবিধা যোগ করে ওখানে ওরা হচ্ছে যে প্রো প্লাগইনটা প্রোভাইড করে। এটা আবার অনেক প্লাগইনের ক্ষেত্রে যে এক্সট্রা সুবিধা কিন্তু আলাদা, আবার প্লাগইনের জন্য আবার আলাদা অ্যাড অন থাকে। তো এই বিষয়গুলো আমরা দেখবো, সমস্যা নাই। তো প্লাগইনের যে মূল বিষয়টা হচ্ছে যে প্লাগইনটা দিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে নরমালি যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমরা যখন এটাকে এক্সটেন্ড করতে যাই, অথবা এটা কোনো একটা ফাংশনালিটি যখন আমরা এটার অ্যাড করতে যাই, তখন আমাদের কি করতে হয়, তখন আমরা প্লাগইনের সাহায্য নিই। যেহেতু প্লাগইনটা এখানে খুবই ফ্লেক্সিবল, আমরা নিজস্ব প্লাগইন আমরা এখানে বানায়ও এখানে আমরা আপলোড করতে পারবো, অথবা যে প্লাগইন অলরেডি তৈরি করা আছে সেটাও আমরা ইউজ করতে পারবো। তো আমাদের হচ্ছে যে ওয়েবসাইট পরিচালনার জন্য কিছু কমন প্রবলেম থাকে, হ্যাঁ, সেই কমন প্রবলেমের সলিউশন গুলো এই প্লাগইন গুলো দিয়ে করা হয়। আর ডেভেলপারের একটা বিষয় মাথায় রাখতে হবে যে ডেভেলপারদের কাজ মূলত হচ্ছে যে প্রবলেম সলভ করা, হ্যাঁ। তো প্রবলেম সলভিং এরই হচ্ছে যে কাজটাই মূলত আমরা করি। এখন প্রবলেমটা যে রিলেটেড হোক, যেভাবে হোক, আমাদের কাজ হচ্ছে যে ক্লায়েন্ট একটা প্রবলেমে পড়বে যে এই ক্লায়েন্টের চাহিদা মতো এই জিনিসটা হচ্ছে না, সে একটা প্রবলেম ফেস করবে, আমরা সে প্রবলেমটা যেভাবে হোক সলিউশন করব। এখন এই সলিউশনের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রবলেমের সলিউশন যদি অলরেডি করা থাকে তাহলে আমাদের ওইটা নতুন করে তো করার দরকার নেই। আর যদি ক্লায়েন্টের প্রবলেমের সলিউশন বিল্ট ইন কোনো প্লাগইন না থাকে, সেক্ষেত্রে আমাদের তখন প্লাগইনটা তৈরি করা লাগে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যারা ওয়েবসাইটের বিজনেস লঞ্চ করছে কিংবা যে সকল বিজনেসের ওয়েবসাইট আছে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে, তাদের প্রত্যেকেরই নিজস্ব রুচিবোধ, নিজস্ব চাহিদা অনুযায়ী প্রবলেম তৈরি হয়ে যায়, হ্যাঁ। তো সেই প্রবলেমগুলা কিছু কমন প্রবলেম থাকে, সবারই কিছু কমন প্রবলেম থাকে। সেই কমন প্রবলেম গুলো সলভ করার জন্য বিল্ডাররা কিংবা ডেভেলপাররা বিভিন্ন প্রকার প্লাগইন অলরেডি তৈরি করছে। তো আমাদের কাজ মূলত যখন কোনো ক্লায়েন্ট কোনো একটা প্রবলেম আমাদেরকে দেখাবে কিংবা কোনো একটা প্রবলেম ফেস করে বলবে যে আমার এটা সলিউশন দরকার, তখন আমাদের মূল কাজটা হচ্ছে যে প্রথমে প্রবলেমটা নিয়ে আমরা প্লাগইন ডেভেলপ করতে যাব না। আমরা প্রথমে প্রবলেমটা অ্যানালাইজ করে দেখব যে এই রিলেটেড কোনো প্লাগইন তৈরি করা আছে কিনা। এরকম হতে পারে যে ক্লায়েন্টের যে প্রবলেম আছে সেই প্রবলেমের 50% একটা প্লাগইন ফিল আপ করতে পারতেছে, 50% তখন আমি ওই প্লাগইনের সাথে কম্পিটেবল করে কিংবা ওই প্লাগইনটাকে আমি মডিফাই করে তার আদার্স যে আরো 50% রিকোয়ারমেন্ট সেটা আমি ফিল আপ করতে পারি, অথবা আমি আমার নতুন একটা প্লাগইন তৈরি করে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে সেটা আমরা ফিল আপ করতে পারি। কিন্তু আমাদের সবসময় মাথা রাখতে হবে যে যেই প্লাগইনসটা অলরেডি তৈরি করা আছে সেটা আমাদের আর করার দরকার নেই। যেমন এখানে ওয়ার্ডপ্রেসে আমরা দেখতেছি, এখানে আমরা পেজ তৈরি করতে পারতেছি, এখানে আমরা পোস্ট তৈরি করতে পারতেছি, এখানে থিম ইনক্লুডের অপশন আছে, প্লাগইনের অপশন আছে, ইউজারের যে অথেন্টিকেশনের একটা বিষয়, এইগুলা করতে কিন্তু অনেক সময়ের বিষয়, হ্যাঁ। কেউ যদি লারাভেল কিংবা অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে এইরকম একটা ওয়ার্ডপ্রেসের মতো একটা এরকম একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে যায় তাহলে কিন্তু প্রচুর সময়ের বিষয়। তো ওটাও করা লাগে অনেক সময়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী করা দরকার হয়। কিন্তু যারা ওয়ার্ডপ্রেসে মূলত চায় যে ওয়ার্ডপ্রেসে তাদের ওয়েবসাইটটা থাকুক কিংবা ওয়ার্ডপ্রেসে রান হোক, তারা মূলত ওয়ার্ডপ্রেসে আমাদের এগুলো, তো এটা তো বিল্ট ইন আছে, এটা তো আমরা ইউজার ম্যানেজমেন্টের জন্য অ্যাড ইউজার কিংবা ইউজার কিভাবে লগ ইন করবে এই লজিক গুলো তো আমাদের তৈরি করার প্রয়োজন নেই। তো সেরকম সব প্লাগইনের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই হয় যে প্লাগইন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের ওই প্লাগইনটা তৈরি করার দরকার হয় না। আমরা আগে প্রথমে দেখবো যে এই রিলেটেড প্লাগইন আছে কিনা, যদি থাকে তাহলে ওই প্লাগইন দিয়ে আমরা ক্লায়েন্টকে বলবো যে এই প্লাগইন দিয়ে এভাবে এভাবে করলে তোমার হচ্ছে যে রিকোয়ারমেন্টসটা তুমি ফিল আপ করতে পারবে। আর যদি না থাকে তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে এই প্লাগইনটা তোমার 50% অথবা 70% তোমার রিকোয়ারমেন্টস ফিল আপ করতেছে, বা 30% আমাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। আবার অনেক প্রবলেমের আছে কোনো প্লাগইনে
ম্যাচ করতেছে না, কারণ প্রবলেমের বিষয়টা হচ্ছে কি, প্রবলেম আসলে ফিক্সড না যে পৃথিবীতে এই কয়টা প্রবলেম আছে, এর বেশি আর প্রবলেম হবে না, কিংবা ওয়েবসাইট রিলেটেড যে 100টা কমন প্রবলেম আছে, 100টার উপর আর প্রবলেম তৈরি হবে না। তো এরকম হলে আসলে আমাদের কোনো কাজ থাকবে না। হ্যাঁ, প্রবলেমের বিষয়টা হচ্ছে যে যত আধুনিক হবে, যত টেকনোলজি উন্নত হবে, ততই প্রবলেম বৃদ্ধি পাবে, ততই মানুষের চাহিদার পরিবর্তন হবে, তত প্রবলেম ক্রিয়েট হবে, আর আমাদের কাজ হবে প্রবলেম গুলো সলভ করা। তো যেই 55,000 প্লাগইন আছে, সেই 55,000 প্লাগইন প্রত্যেকটাই কোনো না কোনো সমস্যা সলভ করছে। তারপরেও মানুষের কাস্টম প্লাগইনের দরকার হয়। ঠিক আছে, আমার অভিজ্ঞতা মতে আমি যেটা দেখছি, যে এতগুলো প্লাগইন, ফ্রি প্লাগইন থাকা সত্ত্বেও, ফ্রি প্লাগইন, পেইড প্লাগইন এতগুলো থাকা সত্ত্বেও মানুষের অনেক সময় নতুন কোনো ফিচার কিংবা নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করার জন্য কাস্টম প্লাগইন দরকার হয়। তো প্রথমে আমরা দেখি যে আমরা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিভাবে প্লাগইনটা সিলেক্ট করতে পারবো। তো ধরা যাক যে একটা ক্লায়েন্ট চাচ্ছে যে ওয়ার্ডপ্রেস, মূলত একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা জানি না, ওয়ার্ডপ্রেস কিন্তু এই যে এরকম ওয়েবসাইট কিংবা ই কমার্স ওয়েবসাইট কিংবা অন্য কোনো ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু ওয়ার্ডপ্রেস তৈরি হয়নি। ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছিল মূলত ব্লগিং এর জন্য, যে যারা ব্লগার, যারা ব্লগ লেখে তাদের জন্য আর কি ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে। এবং ওয়ার্ডপ্রেসে একটা আজব বিষয় হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসে পেজ পেজ বলেন, মিডিয়া বলেন, সবকিছুই পোস্ট। ঠিক আছে, এটা একটু আশ্চর্য, কিন্তু বিষয়টা যেমন আমরা যদি এখানে পেজে যাই, অল পেজে আপনারা এইখানে দেখতে পাবেন যে অল পেজে বলতেছে পোস্ট টাইপ পেজ। ঠিক আছে, আবার আমরা যদি মিডিয়াতে যাই, এগুলো হচ্ছে যে এক একটা আর কি পোস্ট হিসেবে ওয়ার্ডপ্রেসের, মানে এটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের আর কি স্ট্রাকচার, যে সবকিছু এখানে পোস্ট। মূলত ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছিল এইটা মাথায় রেখে যে কিভাবে আমরা ব্লগিং একটা সাইটকে আমরা কিভাবে খুব দ্রুত দাঁড় করাতে পারি। তো সেই চিন্তা মাথায় রেখে ওয়ার্ডপ্রেস ডেভেলপ হয়েছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে বিভিন্ন যে প্লাগইনের সুযোগ সুবিধার জন্য অনেক ফাংশনালিটি অ্যাড করে এটা এখন আমরা যে কোনো পারপাসে আমরা ইউজ করতে পারছি। তো ধরা যাক একটা ক্লায়েন্ট চাচ্ছে যে আমি নর্মালি ব্লগিং সাইট, তো অনেকে ব্লগিং সাইট করে যে বিভিন্ন ব্লগ পোস্ট লেখার জন্য করে, অনেকে আছে যে ই কমার্স সাইট তৈরি করবে। হ্যাঁ, তো ই কমার্স সাইট তৈরি করতে হলে কি করতে হচ্ছে যে আমরা যদি একটা ক্লায়েন্ট পাই, যে ক্লায়েন্টটা বলতেছে যে আমাকে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ই কমার্স সাইট তৈরি করে দাও। তো ই কমার্স সাইটের মূল থিমটা কি? ই কমার্স সাইটটা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে একজন প্রোডাক্ট বিক্রি করতে পারে, প্রোডাক্ট অথবা সার্ভিস। তার হয়তো ফিজিক্যাল প্রোডাক্ট আছে, অথবা আমি যদি চাই যে আমার সার্ভিসটা আমি বিক্রি করবো, আমি একটা ওয়েব ডেভেলপার, আমি চাই যে আমি হচ্ছে যে আমার যে ডেভেলপিং স্কিল আছে, এই স্কিলটা আমি মানুষকে সার্ভিস হিসেবে বিক্রি করবো, যে আমি একদম প্লাগ ইন বানাই দেবো, আপনাকে এরকম প্লাগ ইন অ্যাড করে দেবে, এরকম বিষয় থাকে। তো এখানে একজন যদি চায় যে আমার হচ্ছে যে দরকার, আমার ই কমার্স সাইট দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা নর্মালি এখানে সার্চ দিতে পারি যে হাউ টু বিল্ড এ ই কমার্স ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, এরকম আমরা সার্চ দিতে পারি। তো এরকম সার্চ দিলে আমরা দেখবো যে অনেক ব্লগ চলে আসছে। তো এখানে ব্লকের মধ্যে দেখবেন যে ই কমার্স প্লাগইন আছে, সিলেক্ট অ্যান্ড ই কমার্স প্লাগইন, ইনস্টল ই কমার্স প্লাগইন, এরকম অনেক সাজেশন কিংবা এরকম অনেক ব্লগ পাওয়া যাবে। তো মূল কথা হচ্ছে যখন আমরা একটা ই কমার্স সাইট তৈরি করতে যাই ওয়ার্ডপ্রেসে, তো এখানে আমরা চাচ্ছি কি আমরা আমাদের নর্মাল যে ডিফল্ট ওয়েবসাইট আছে এটাকে আমরা এখন এক্সটেন্ড করতে যাচ্ছি। এক্সটেনশনটা কি হবে? আমরা প্রোডাক্ট রিলেটেড কিছু কাজ করতে চাই। যেমন নর্মালি আমাদের এখানে প্রোডাক্ট কিংবা আমি তো পোস্টের মধ্যে তো আমার প্রোডাক্ট অ্যাড করতে পারবো না, কারণ পোস্ট আমার শুধু টাইটেল, ডেসক্রিপশন, এই ছোটখাটো কিছু অপশন থাকে। কিন্তু আমার প্রোডাক্টের কি থাকে? প্রোডাক্টের আমার টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, প্রোডাক্টের কিছু ইমেজ থাকে, প্রোডাক্টের প্রাইস থাকে, শিপিং এর কত টাকা লাগবে, কোথায় শিপিং এর কত টাকা লাগবে, এই যে বিষয় আশয়গুলো থাকে, এগুলা নর্মালি আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে পাচ্ছি না। এবং আমরা থিম ইনস্টল করলে, এখন অনেক থিম আছে যেগুলো পেই থিম, তারা ই কমার্সকে তাদের থিমের সাথে কম্বাইন করে অনেক সার্ভিস প্রোভাইড করে। কিন্তু নর্মালি যদি আমরা চিন্তা করি যে ওয়ার্ডপ্রেসে কিন্তু নর্মালি
প্রোডাক্ট সেলের মতো অপশন বা ফাংশনালিটি নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো সবচেয়ে পপুলার প্লাগইন হচ্ছে যে যখন আমরা প্রোডাক্ট রিলেটেড কিংবা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, তার মধ্যে হচ্ছে যে পপুলার প্লাগইনটা হচ্ছে উকমার্স। তো উকমার্সটা আমরা কিভাবে অ্যাড করব, এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউ করে এখানে আমাদের লিখতে হবে যে উকমার্স। এখানে যদি আমরা উকমার্স লিখি তাহলে আমাদের প্লাগইনটা চলে আসবে। তো প্লাগইন চলে আসার পর প্রথম কাজটাই হচ্ছে আমাদের ইনস্টল করা, তারপর অ্যাক্টিভেট করা। এখন উকমার্স দেখেন প্রায় 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, মানে প্রচুর পরিমাণ ওয়েবসাইটে ই কমার্সটা রানিং আছে, মোস্ট পপুলার ই কমার্স সলিউশন। তো এটাকে যখন আমরা ইনস্টল করব এবং ইনস্টল করার পরে এটাকে যখন আমরা অ্যাক্টিভ করব, ইনস্টল হতে একটু সময় লাগতেছে। তো এরকম উকমার্স তো এটা মেইন প্লাগইন। উকমার্সের ফাংশনালিটি এক্সটেন্ড করার জন্য আরো প্লাগইন আছে, যেমন ফেসবুক ফর উকমার্স, এটা একটা আছে। উকমার্স পিডিএফ ইনভয়েসেস, ইনভয়েসেসটা বলতে যে আমরা একটা প্রোডাক্ট কিনলাম, সে প্রোডাক্টটা যে আসলে আমি ওর কাছ থেকে কিনছি এটার একটা ডকুমেন্ট থাকে আর কি, কয় টাকা দিয়ে কিনলাম, কবে কিনলাম, আমার পেমেন্ট পরিশোধ কিনা, এই বিষয়গুলো একটা ইনভয়েস থাকে। তারপর উকমার্স স্টাইপ পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে বলতে আমরা আসলে কিভাবে পেমেন্টটা করব। আমরা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে পেমেন্ট গেটওয়ে আছে, বিকাশ, রকেট, এরকম ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে স্ট্রাইপ আছে, পেপাল আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে। তো এরকম অনেক প্লাগইন আছে, প্রচুর পরিমাণ প্লাগইন আছে উকমার্সের সাথে রিলেটেড। তো এখানে উকমার্স শিপিং এন্ড ট্যাক্স, যেমন সেনসিটিভ, আমাদের বাংলাদেশে খুব একটা কথাবার্তা হয় না ট্যাক্স নিয়ে, কিন্তু বিভিন্ন কান্ট্রিতে ট্যাক্স আসলে ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় থাকে না, মানে ট্যাক্স বিজনেস করতে হলে ট্যাক্স দিতে হয়, এরকম বিষয় আসলে থাকে। এরকম অনেক প্লাগইন আমরা পাবো। তো এটা যখন ইনস্টল হলো, এটাকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভেট করার পরে আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করব, যে একটা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে লেফট সাইডে যে মেনুগুলো আছে, এই মেনুগুলোতে আমাদের একটা চেঞ্জ ঘটে, নতুন একটা অপশন আমরা পাই। নরমালি বিভিন্ন অপশন আমরা যেমন এলিমেন্টর ইনস্টল অ্যাক্টিভেট করার পরে আমরা এলিমেন্টর এবং টেমপ্লেটস এই দুইটা অপশন পেয়েছি। তো এরকম যে কোনো প্লাগইন ইনস্টল করার পরে হয় এখানে মেনুতে থাকবে, অথবা টুলস এর ভিতরে কোনো অপশন থাকবে, অথবা সেটিংস এর ভিতরে কোনো নতুন অপশন হবে, অথবা অ্যাপিয়ারেন্স এর ভিতরে কোনো অপশন হবে। প্লাগইনসটা আসলে কি রিলেটেড প্লাগইন আমরা ইনস্টল করছি ওই অনুযায়ী তারা এখানে মেনু তৈরি করে। তো এটা যখন অ্যাক্টিভেট হয়ে গেল, তখন আপনারা দেখবেন যে এখানে আমার লেফট সাইডে কয়েকটা মেনু নতুন চলে আসছে, যেমন উকমার্স, এটা আগে ছিল না, এটা আসলো। প্রোডাক্টস, এটাও আগে ছিল না। অ্যানালিটিক্স, মার্কেটিং, এই চারটা যে মেনু, এটা আমাদের চলে আসছে। হ্যাঁ, তো এখন উকমার্সের মূল কাজটা হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করা। তো এখানে আমরা যদি প্রোডাক্টসে যাই, তো এখানে প্রোডাক্টসটাও কিন্তু একটা পোস্ট টাইপ, ঠিক আছে? আপনারা এই জিনিসটা দেখবেন যে এখানে দেখেন পোস্ট টাইপ প্রোডাক্ট। তো পোস্ট, এটা আমরা হয়তো প্লাগইন ডেভেলপমেন্টের সময় হয়তো এটা আসবে কিনা আমি জানি না, কিন্তু কাস্টম পোস্ট টাইপ তৈরি করার একটা অপশন আছে। হ্যাঁ, পোস্ট টাইপের তৈরি করা যায়। তো এখানে হচ্ছে যে দেখেন, এটা আমি সম্ভবত এটা আমি হচ্ছে ইম্পোর্ট করছিলাম এই প্রোডাক্টস গুলো, ওইটা হচ্ছে আমার এখান থেকে নিছে। প্রোডাক্ট ইম্পোর্ট করা, ওটা আপনার ইম্পোর্টও করতে পারে, অথবা এখান থেকে অ্যাড নিউ করে এখান থেকেও নেওয়া যায়। যে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, নর্মাল আমরা পোস্ট পেজ যেভাবে হচ্ছে যে ক্রিয়েট করছি ওই রকম ইন্টারফেস। এখানে আমরা প্রোডাক্ট নেম দেবো, ডেসক্রিপশন দেবো। এখানে এক্সট্রা কিছু ডাটা আছে, যেটা হচ্ছে যে প্রোডাক্ট রিলেটেড ডাটা, যেমন সিম্পল প্রোডাক্ট, যেটা নর্মালি আমরা কিনতে পারি। নর্মাল মানে একটাই প্রোডাক্ট, একটা আমরা হচ্ছে যে নর্মালি পেমেন্ট চেক আউট করে আমরা নিয়ে নিই। আরো হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, তারপরে এক্সটার্নাল অ্যাফিলিয়েট, ভ্যারিয়েবল প্রোডাক্ট, এই রকম বিষয় আসলে আছে। তো শিপিং, ইনভেন্টরি, এগুলো অনেক আছে।
তো এই অপশনগুলো একটু ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অপশনগুলো কি। আমি খুব বেশি ডিটেলসে যাব না। তো মূল কথা হচ্ছে যে এই যে আমরা একটা ওয়ার্ডপ্রেসে ই কমার্সের যে বিষয়টা আমরা অ্যাক্টিভেট করতে চাইলাম, আমরা চাইলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইটটা আছে সেটা যাতে সেখান থেকে যাতে আমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারি। তো প্রোডাক্ট সেল করার জন্য যতগুলো অপশন নর্মালি দরকার হয় সবগুলো আমরা এখান থেকে পাবো। আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, প্রোডাক্টের ক্যাটাগরি আমরা দিতে পারবো, তারপরে আমরা হচ্ছে যে অ্যানালাইটিক্সে দেখতে পারবো যে এখানে আমার প্রোডাক্টটা কেমন সেল হচ্ছে কিংবা কবে কিরকম সেল হচ্ছে, এইসব বিষয় এখানে আমরা অ্যানালিটিক্সের যে বিষয়গুলো থাকে, যে ডাটাগুলো থাকে সেখান থেকে আমরা পাবো। তারপরে মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কিছু অপশন দিছে। ই কমার্সের যেটা আমাদের আছে এখানে ই কমার্সের নিজস্ব কিছু যে বিষয় আছে, যেমন অ্যাড্রেসটা আমার সিলেক্ট করতে হবে, ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টাইপস, বিজনেস ডিটেইলস, এগুলো হচ্ছে যে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো নর্মালি যেটা মূল কথা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাকে আমরা নর্মালি যদি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে আমাদের যে যে অপশনগুলো দরকার নর্মাল ভাবে, তো সব অপশনগুলো আমরা কিন্তু এখান থেকে পাবো। ঠিক আছে, এখানে যেমন ই কমার্সের সেটিং এ গেলে এখানে দেখেন প্রোডাক্টস, শিপিংটা কেমন হবে, পেমেন্টসটা আমার কেমন হবে, এই বিষয়গুলো আছে। এছাড়াও আমাদের আরো মানে এগুলো হচ্ছে যে একটু এক্সপ্লোর করে দেখতে হবে, হ্যাঁ, যে যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপাল স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো আমরা যদি চাইলে আমরা হচ্ছে যে বিকাশ অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের কোনো অপশন নাই। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের আরেকটা ফ্যাসিলিটি অ্যাড করতে, যে আমরা পেমেন্ট গেটওয়েতে বিকাশ অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আবার প্লাগইনসে যাব, অ্যাড নিউ করব। অ্যাড নিউ করে এটা শুধুমাত্র বিকাশ না, যে কোনো পেমেন্ট গেটওয়ের জন্য আমরা এটা করতে পারি, যেমন ডাচ বাংলা ব্যাংকের যে সিস্টেম আছে। তো এই যে এখন এখানে দেখেন যে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডাব্লিউসি, ডাব্লিউসি মানে হচ্ছে যে ই কমার্স। ঠিক আছে, ইউ ক্যান ইজিলি পে ভায়া বিকাশ। এটা যদি আমি ইনস্টল করি, ইনস্টল করার পরে আরো প্লাগইন দেখতে পাচ্ছি আমি এখানে, বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট, বিকাশ ম্যানুয়াল পেমেন্ট। যাই হোক, এই প্লাগইন একটা এক রিলেটেড মানে একই সমস্যা সমাধানের জন্য অনেক সময় মাল্টিপল প্লাগইন থাকে। তো আপনারা দেখবেন এটার রিভিউটা কেমন, অ্যাক্টিভ ইনস্টলেশনটা এবং রিভিউটা কেমন আছে। যেমন এটা 7টা রিভিউ আছে, 7টায় 5 স্টার। কম্পিটিবিলিটিটা দেখতে হবে যে আমার কারেন্ট ওয়ার্ডপ্যাড ভার্সনের সাথে এটা কম্পিটেবল কিনা। যেমন এটা বলতেছে আনটেস্টেড উইথ ইওর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে আমার যে লেটেস্ট ওয়ার্ডপ্রেসটা আছে এটার সাথে এই প্লাগইনটা টেস্ট করা হয়। তো এগুলো আমরা ইগনোর করবো, যেটা আমাদের এরকম কম্পিটেবল থাকবে এটাই আমরা ইউজ করব। তো এখানে আমি অ্যাক্টিভেট দিলাম এবং এটার আপডেটের ডিউরেশনটা দেখবেন যে আসলে ঠিক কবে আপডেট হয়েছে, কারণ এগুলো হচ্ছে সিকিউরিটি কনসার্ন। যেটা যত ফ্রিকোয়েন্টলি আপডেট করা হয় সেটার সিকিউরিটিটা বেশি হার্ড থাকে, কারণ কোডিং এ আমরা ফাইনাল কোডিং কোনোভাবেই আসলে করতে পারি না। আমাদের কোনো ফাইনাল প্রোডাক্ট থাকে, কিন্তু একবারে সবকিছু পারফেক্টলি সিকিউর ভাবে ফাইনাল প্রোডাক্ট থাকে না। আমাদের গ্র্যাজুয়াল সিকিউরিটি গুলো যে কোনো প্লাগইন সফটওয়্যারে গ্র্যাজুয়ালি সেগুলো আপডেট করতে হয়। তো এখন এখন যদি আমরা এখানে যাই, যে ই কমার্সের আমি সেটিংসে ছিলাম, সেটিংসে আমার পেমেন্টসে যদি যাই তাহলে দেখবে যে আমার এক্সট্রা একটা অপশন যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে যে বিকাশ। তো এই যে বিষয়গুলা আমরা যখনই কোনো একটা নতুন ফিচার, নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করতে যাচ্ছি, তখন আমরা কি করতেছি, একটা প্লাগইন ইনস্টল করতেছি এবং আমার যে জিনিসটা দরকার আমি সে রিলেটেড প্লাগইনে সার্চ করতে পারি, অথবা গুগলে সার্চ করে আমরা এটা নিতে পারি। তো যাই হোক, আজান দিয়ে দিছে, অনেকের এখানে হয়তো নামাজ শুরু হয়ে গেছে, আমরা একটু ব্রেক নিই। হ্যাঁ, ব্রেকের নামাজের পর আমি আবার আসতেছি, এসে হচ্ছে আবার ক্লাস স্টার্ট করতেছি। প্লাগইন আমরা অ্যাড করতেছি, অ্যাড করার পরে আমাদের হচ্ছে যে অপশনগুলো পাওয়া যাচ্ছে। এখন একটা প্লাগইন আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আসলে অপশনটা কোথায় আসতেছে এটা অনেক সময় খুঁজে বের করা একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো চিন্তা করে যে আসলে কোথায় আছে কিংবা কি অবস্থা। তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে অল ইনস্টল যে প্লাগইনের যে পেজটা আছে, এখানে দেখবেন যে অনেক প্লাগইনের ক্ষেত্রে
আমাদের ইয়ে আছে, আমার স্ক্রিন তো শেয়ার আছে। আচ্ছা, এখানে আমাদের অনেক প্লাগইনের ক্ষেত্রে যে প্লাগইনের নেমের নিচে সেটিংস থাকে, হ্যাঁ। তো এই সেটিংস থেকে আমরা সরাসরি প্লাগইনের যে নতুন মেনু তৈরি হয়েছে বা যে পেজটা আছে সেখানে আমরা চলে যেতে পারতেছি, হ্যাঁ। তো এটা ম্যাক্সিমাম প্লাগইনের ক্ষেত্রে থাকে। তো এখন এই যে আমাদের পেমেন্ট গেটওয়ে বিকাশ, এটার কিন্তু এই অপশনটা দেওয়া নাই। তো এখানে আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা কোথায়, নরমালি আমি যখন একটা প্লাগইন ইনস্টল করলাম, এখন আমার এখানে কিন্তু বিকাশ অ্যাড করার পরে দেখেন যে একটা আবার নতুন একটা মেনু তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তো প্রথমে আমাদের যেটা কাজটা হচ্ছে যে আমাদের আমরা যে কোনো প্লাগইন ইনস্টল করার পরে আমাদের নরমাল যেটা করতে হবে যে এই যে লেফট সাইডে যে মেনুগুলো আছে, যে ওয়ার্ডপ্রেস একবারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যে মেনুগুলো থাকে সেগুলো আমরা কাজ করতে করতে আমাদের মাথায় থেকে যাবে, যেমন ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, এগুলো হচ্ছে যে নরমালি আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, অ্যাপিয়ারেন্স, ইউজার টুল, সেটিংস, এই বিষয়গুলো আমরা দেখি যে ইনিশিয়ালি এগুলো থাকে। তো ইনিশিয়ালি এগুলোর পরে যে অপশনগুলো আছে বেশিরভাগ প্লাগইনেই অপশনগুলো থাকে ওই প্লাগইনের নেম অনুসারে। যেমন আমরা পেমেন্ট গেটওয়ে বিকাশ অ্যাড করলাম, এই বিকাশের নেম অনুসারে এখানে একটা মেনু তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে যে এখান থেকে খুঁজে নিতে পারি। এখানে যদি সেটিংস থাকে তাও আমাদের জন্য এটাও বেটার হয়। আবার একেবারে যদি আমরা না পাই তাহলে আমরা যে এখানে ভিউ ডিটেইলস, এখান থেকে আমরা ডিটেইলসে গিয়ে এখান থেকে আমরা যেরকম স্ক্রিনশট দিবে, প্লাগইন ম্যাক্সিমাম প্লাগইন গুলোই স্ক্রিনশট দেয় অথবা ডকুমেন্টেশন দেয়। তো এখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিতে পারি, ইনস্টলেশন প্রসেসটা আমরা এখানে দেখতে পারি, স্ক্রিনশটস আছে, তারপর ডেসক্রিপশনে এদের আসলে কি কি ফিচার আছে সেগুলো আমরা এখান থেকে ইনফরমেশন গুলো পেতে পারি, হ্যাঁ। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো সফটওয়্যার কিংবা যতগুলো এরকম হচ্ছে যে সার্ভিস বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, যাই বলেন না কেন, প্লাগইন বলেন, তো সবকিছু যারা তৈরি করার পর একটা নির্দিষ্ট ডকুমেন্টেশন থাকে। কারণ আসলে আমি একটা জিনিস বিল্ড করলাম কিংবা আমি একটা প্লাগইনস তৈরি করলাম, এখন এই প্লাগইনে যদি প্রপার ডকুমেন্টেশন, আমি এটা পাবলিকলি অ্যাভেলেবল করলাম যে সবাই আমার প্লাগইনটা ইউজ করতে পারবে, তো আমার প্লাগইনটা আসলে কিভাবে ইউজ করবে, একজন আমার প্লাগইনটা ইনস্টল করলো, করার পর কিভাবে ইউজ করবে। তো এটা হচ্ছে যে সব প্লাগইনেরই এরকম একটা ডকুমেন্টেশন থাকে। ইভেন ওয়ার্ডপ্রেস যে একটা ওপেন সোর্স একটা যে সিএমএস, এটারও একটা প্রপার ডকুমেন্টেশন ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি যে ওয়ার্ডপ্রেস পেজ ডকুমেন্টেশন, এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের কোডেক্স ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এটা ডেভেলপ ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এই দুইটাই ওয়ার্ডপ্রেসের মূলত এই কোডেক্সটা মূলত বিভিন্ন ফাংশন, বিভিন্ন হুক আছে, ওইগুলোর হচ্ছে যে একবারে যেই অ্যাপিয়ারেন্সটা, এটা ডিটেলসটা আর কি ইয়ে করে ডকুমেন্টেশন করে রাখছে। আর ডেভেলপার এখানে হচ্ছে যে ওটার ইউজ কেসটা আর কি দেখায় যে আসলে এটা কিভাবে ইউজ করা হয়েছে এরকম। তো ডকুমেন্টেশনটা মূলত যে কোনো প্লাগইন বলেন, থিম বলেন, যে কোনো কিছু অনলাইনে যেটা অ্যাভেলেবল, যেটা পাবলিকলি অ্যাভেলেবল, সেটার অবশ্যই ডকুমেন্টেশন থাকবে। তো আমাদের প্রত্যেকটা প্লাগইনেরই এরকম ডকুমেন্টেশন আছে, ইনফরমেশন আছে, এটা আমরা কিভাবে ইউজ করব, এই প্লাগইন মাধ্যমে আমরা কি কি পেতে পারি। যেটার ডকুমেন্টেশন নাই ওইটা আপনার ইনস্টল করারই দরকার নেই। যে কোনো একটা ডকুমেন্টেশন নাই, কোনো নির্দিষ্ট গাইড নাই যে আমি এটা কিভাবে ইউজ করবো, তাহলে ওই প্লাগইনটাই আপনার ইনস্টল করার দরকার নেই, ঠিক আছে। ওই প্লাগইন দরকারই নেই, এরকম একটা পর্যায়ে আর কি, যে কোনো কিছুরই ডকুমেন্টেশন অবশ্যই থাকতে হবে। ব্যতিক্রম হয় যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য একটা প্লাগইন তৈরি করি, তখন আসলে আরো কিছু ডকুমেন্টেশন তৈরি করার মতো আমাদের এরকম সময় থাকে না। আমরা যেটা করি যে ক্লায়েন্টকে এটা আমাদের প্লাগইনটা কিভাবে ইউজ করবে এটা আমরা হচ্ছে যে ক্লায়েন্টকে নির্দেশনা দিয়ে দিই যে তুমি এখানে যাবা, এখানে এটা করবে, এভাবে করলে এরকম অপশন তুমি পাবে। আমাদেরকে অবশ্যই ডকুমেন্টেশন প্রোভাইড করতে হয়, কিন্তু এরকম অর্গানাইজ না, আমরা ক্লায়েন্ট যাতে বুঝতে পারে সেই হিসেবে প্রোভাইড করি। তো এটা হচ্ছে যে মূল বিষয়। এখন এইভাবে আমরা অপশন গুলো পেতে পারি, আমরা ডকুমেন্টেশন দেখে ওখান থেকে ইনফরমেশন পেতে পারি যে আসলে কিভাবে এটা ইউজ করব, কিভাবে কনফিগার করব, কিভাবে এটা কাজ করে, এগুলো আমরা পেতে পারি। এখন অনেক প্লাগইনের ভিডিও টিউটোরিয়াল আছে, অনেক প্লাগইনের হচ্ছে যে আর ম্যাক্সিমাম প্লাগইনের তো টেক্সট ডকুমেন্টেশন আছে, স্ক্রিনশট আছে। যে যেভাবে পারে ইউজার ফ্রেন্ডলি ভাবে তারা ডকুমেন্টেশন অবশ্যই প্রোভাইড করে।
তো এটা গেল হচ্ছে যে আমাদের ই-কমার্স রিলেটেড একটা, যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে আমরা এটা করতে পারবো। আর আরো যে একটা আমি উদাহরণ দিই তাহলে হয়তো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটাতে এই যে এই ডান দিকে নিচের কোণে অনেক সময় যে ইয়ে থাকে, চ্যাট করার জন্য একটা বক্স থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে যে যেটাতে আমরা হচ্ছে যে সরাসরি ওয়েবসাইট ওনারের সাথে চ্যাট করতে পারি। এখন আমি চাচ্ছি যে এরকম একটা অপশন আমার দরকার, যে আমার ওয়েবসাইটটাতে আমি একটা অপশন রাখবো যাতে ইউজাররা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে ওয়েবসাইটের এই চ্যাট অপশন আসছে এইটার মাধ্যমে। তো সেইটার জন্য আমরা কি করতে পারি, আমরা নর্মালি এখানে নর্মালি গুগলে সার্চ করতে পারি চ্যাট। এই যে দেখেন আমি এটা লিখলাম হোয়াট, গুগলের অ্যালগোরিদম আমার, মানে আমি আসলে কি চাই গুগলের অ্যালগোরিদম বুঝে ফেলছে, হ্যাঁ। তো চ্যাট লাগইন ওয়ার্ডপ্রেস, তো এখানে আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যে বিভিন্ন প্লাগইনের আপনাকে হচ্ছে যে রিকমেন্ডেশন দিবে। তো একই উদ্দেশ্যে অনেকগুলো প্লাগইন অনেকে তৈরি করে, কিন্তু একই উদ্দেশ্য হলো বিভিন্ন প্লাগইনের বিভিন্ন ফিচার্স থাকে, বিভিন্ন ফিচার্স অনুযায়ী তারা প্লাগইন তৈরি করে। তো এটা হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করব, নর্মালি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের প্লাগইনটা চুজ করতে হয়, ঠিক আছে। তো যেমন এখানে আছে লাইভ চ্যাট। তো লাইভ চ্যাটে আমরা দেখি, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কিভাবে প্লাগইন চুজ করব। যেমন আমি একটা চ্যাটের প্লাগইনের জন্য আমরা এখানে কয়টা প্লাগইন আমাকে রিকমেন্ডেশন আমি পাচ্ছি এখান থেকে গুগল থেকে, এটা যদি আমরা এখানেও সার্চ করি প্লাগইনস এর যেটা, এখানেও যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন যে মাল্টিপল প্লাগইন আমাকে সাজেস্ট করতেছে। এটা অফিসিয়াল ফেসবুক চ্যাট। তো এই যে প্লাগইন গুলো আছে, এখন আমি কোনটা ইনস্টল করব, এটা একটা কনফিউশনের বিষয় যে আসলে আমি এটা করব না এটা করব না এটা করব, সবগুলোই তো আমার চ্যাট রিলেটেডই প্লাগইন, আমি আসলে কোনটা করব। তো এটা নির্ভর করে ক্লায়েন্টের রিকমেন্ডেশন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। এখন ক্লায়েন্ট যদি চায় যে আমি ফেসবুক মেসেঞ্জারের যে চ্যাট অপশন এটা চাচ্ছি, কেউ চাইবে আমি হোয়াটসঅ্যাপের যে ইয়ে আছে এটার মাধ্যমে আমি চাচ্ছি, আমি কেউ চাইবে যে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই না, আমি একটা আলাদা চ্যাট অপশন চাচ্ছি যেটা আমি হোয়াটসঅ্যাপ থেকেই হচ্ছে যে যেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। তো এটা ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করবে। তো মূল কাজ হচ্ছে যে আমাদের যেটা করতে হয় প্রথমে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝতে হয় যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। কারণ প্লাগইন চ্যাট রিলেটেড একটা প্লাগইন কিংবা ই-কমার্স রিলেটেড একটাই প্লাগইন কিংবা যে কোনো রিলেটেড আমাদের মাল্টিপল প্লাগইন আমাদের থাকে, হ্যাঁ। তো এর মধ্যে থেকে চুজ করা এটাও একটা স্কিলের বিষয়। তো এই স্কিলটা ডেভেলপ করার উপায় হচ্ছে যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। প্রথমে আমরা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টসটা আছে সেটাকে আমরা হচ্ছে যে খুব ভালোভাবে অ্যানালাইজ করব যে আসলে ক্লায়েন্ট এই বিষয়গুলো চাচ্ছে যে চ্যাট প্লাগইনে যাতে এই অপশন থাকে। তো এটাকে আমরা অ্যানালাইজ করব, অ্যানালাইজ করার পরে আমরা তখন একটার পর একটা এরকম প্লাগইন আমরা ওপেন করব। যেমন লাইভ চ্যাটটা ওপেন করলাম, অফিসিয়াল এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এই তিনটা আমি করলাম নরমালি। তো যে প্লাগইন গুলো হচ্ছে যে আপনারা প্লাগইন ইনস্টলেশন সময় দেখবেন যে এই যে wordpress.org/plugins, তারপরে প্লাগইনের নেমটা। তো এইটা হচ্ছে যে এই প্লাগইন গুলো হোস্ট করা আছে ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব যে সিস্টেম আছে সেইখানে, হ্যাঁ। তো এই প্লাগইন গুলো মূলত একটু সিকিউর হয়। আমরা আনঅথেন্টিকেটেড কোনো ওয়েবসাইট থেকে প্লাগইন ইনস্টল করব না, নরমালি আমরা এখান থেকে সব প্লাগইন পাবো বেশিরভাগ। আর কিছু পেইড প্লাগইন আছে আর যেগুলোর হচ্ছে নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়, ওদের নিজস্ব কিছু অপশন আছে সেগুলোর হিসেবে আলাদা, কিন্তু নর্মালি ফ্রি প্লাগইন গুলো আমরা ইনস্টল করব এই যে wordpress.org এই সাইট থেকে। তো এখানে আপনারা আসার পর দেখবেন যে যে স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশট দিয়ে আমরা দেখতে পাবো যে আসলে প্লাগইনটার ভিউটা কেমন, হ্যাঁ। তারপরে আর আমরা যেটা চেক করতে পারি, আমাদের যেটা করতে হয় যে এই বিষয়গুলো পড়তে হয়, হ্যাঁ। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বোঝার পরে যেটা করতে হয় যে ফিচার্স, মানে যে বৈশিষ্ট্যগুলো আছে প্লাগইনের, এই ফিচার্স গুলো আমাদের পড়তে হবে যে এই প্লাগইনের কি কি ফিচার্স আছে। তো এই ফিচার্স গুলো এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস গুলো এই দুইটা যদি ম্যাচ করে তখন আমরা সেই প্লাগইনটা ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারি যে এই প্লাগইনটা তোমার রিকোয়ারমেন্টস এর সাথে ম্যাচ করতেছে, অতএব এটা তোমরা ইউজ করতে পারবে। তো বিভিন্ন আমরা প্লাগইন ওপেন করছি ধরেন তিনটা, এবং তিনটারে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে তিনটাই
আলাদা আলাদা নিজস্ব কিছু ফিচার আছে, হ্যাঁ, যে ফিচার গুলোর জন্য এই প্লাগইন গুলো আর কি ইউজ করা হয়। যেমন এটার সবাই এদের ফিচার, যেমন এটা লাইভ চ্যাট বেনিফিটস বলতেছে এদের ফিচারে। তো এই ফিচার গুলো আমাদের হচ্ছে যে ইয়ে করা লাগবে। এই ফিচার গুলো হচ্ছে যে লাইভ চ্যাট ফিচার, এর ফিচার আছে প্রচুর পরিমাণের ফিচার আছে। দেখেন এর ফিচার অনেকগুলো আছে, এইটার ফিচার্স আছে, এটারও কয়েকটা আছে। তো প্রতিটা প্লাগইনেরই নিজস্ব কিছু ফিচার আছে। প্লাস অনেক সময় এখানে দেখা যায় যে তাদের কিছু প্রো ফিচার থাকে, হ্যাঁ, যেমন এখানে এদের প্রো ভার্সনটা আছে কিনা আমি জানি না। এদের প্রোটা নাই, এটার দেখি, এটার হচ্ছে যে এইটারও প্রো মনে হয় নাই। তো যাই হোক, প্লাগইনের হচ্ছে যে প্রো ভার্সন থাকে, অনেক প্লাগইনের প্রো ভার্সন থাকে। যেমন আমরা একটা অন্য একটা প্লাগইন যদি আমরা ডব্লিউপি ফর্ম যদি আমরা দেখি, এটা হচ্ছে যে একটা মানে কন্টাক্ট ফর্ম তৈরি করার প্লাগইন। তো এই প্লাগইনটা দেখেন আপনারা এখানে ডিসক্রিপশনের পরে এই যে প্রি-বিল্ট ফর্ম টেমপ্লেট আছে, এগুলো এদের হচ্ছে ফিচার, হ্যাঁ, বিভিন্ন ফিচার থাকে। প্লাস কিছু ফিচার থাকে তো এদের হচ্ছে যে এদের প্রো ভার্সন ওইভাবে নাই, কিন্তু এদের হচ্ছে যে ইয়ে আছে, এদের কিছু অ্যাড-অনস আছে। এই অ্যাড-অনস গুলোতে আমরা যদি যাই, তাহলে হচ্ছে যে অ্যাড-অন গুলো এরকম কিছু ইয়ে থাকে আর কি, পেইড অ্যাড-অনস থাকে। তো পেইড কিছু ফ্যাসিলিটি থাকে, তো ওগুলো আমরা চেক করব। ঠিক আছে, ওগুলো চেক করলে ওগুলো যদি ফিচার যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এর সাথে মিলে যায়, তাহলে ক্লায়েন্টকে আমরা রেকমেন্ডেশন করবো যে তুমি এই প্লাগইনসটা তোমার সাথে ম্যাচ করবে, বাট এটা প্রো ফিচারটা লাগবে। যেমন আমরা একটা প্লাগইন এলিমেন্টর আমরা তো ইউজ করছি, এলিমেন্টর আমাদের যে বিল্ডারটা আমরা ইউজ করছি। এলিমেন্টরের হচ্ছে কি, এলিমেন্টর নরমালি ফ্রি আমাদের অনেক ফিচার দিছে, প্লাস এলিমেন্টরের আবার প্রো ভার্সন আছে, হ্যাঁ, যেমন 40+ ফ্রি উইজেট এখানে আছে। তারপরে এখানে দেখেন যে টেক ইট এ স্টেপ ফার্দার উইথ এলিমেন্টর প্রো। তো এলিমেন্টর নরমালি আমাদের ফ্রি প্লাগইন দিছে, কিন্তু প্রো ভার্সনে কিছু আলাদা তাদের ফ্যাসিলিটি অ্যাড করছে। এরকম অনেক প্লাগইনে হয় যে নরমালি ফ্রি কিছু আমাদের সুযোগ সুবিধা দেয়, প্লাস আরো কিছু এক্সট্রা সুযোগ সুবিধা কিংবা এক্সট্রা ফাংশনালিটি যদি আমরা এই প্লাগইন থেকে পেতে চাই, তাহলে আমাদেরকে প্রো ভার্সনে কনভার্ট হতে হয়। মানে প্রো ভার্সনের যে প্লাগইনটা এটা আমাদের নিতে হয়। তো প্রো ভার্সনের নরমালি নিজস্ব ওয়েবসাইট থেকে কেনা লাগে। তো এখানে দেখেন যে এলিমেন্টর প্রো এর হচ্ছে যে প্রতি ইয়ারে এখানে চাচ্ছি ইউএস $199। তো এরকম অনেক প্লাগইনের ক্ষেত্রেই এরকম প্রো ভার্সন গুলো থাকে। তো আমরা সব মানে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে প্লাগইনের এই পেজে গিয়ে এর যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলো আমাদের পড়তে হবে। ফিচার গুলো পড়ে প্রো ভার্সন আর ফ্রি ভার্সনে হোক, যেখানে হোক, ফিচার গুলো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এর সাথে যদি ফিচার গুলো ম্যাচ করে, যদি ফ্রি ফিচার গুলো দিয়ে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ফিল আপ হয়ে যায়, তাহলে আমরা ওটাই বলবো যে এটা ফ্রি এরকম লাগবে। আর যদি প্রো ভার্সনের কোনো ফিচার লাগে, কোনো প্রো ফিচার লাগে, তখন আমরা ক্লায়েন্টকে রেকমেন্ডেশন করবো যে এই প্লাগইনের প্রো ভার্সনে তোমার এই রিকোয়ারমেন্টসটা এই রিকোয়ারমেন্টসটার জন্য তোমার এই প্লাগইনের প্রো ভার্সনটা লাগবে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে যে বিষয়, আমাদের মূল কাজটা হচ্ছে যে প্লাগইনের যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে একটু অ্যানালাইজ করতে হয়। তো নরমালি আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে যে মূলত প্লাগইনের মূল বিষয়। এখন আমরা যদি এখানে একটা চ্যাট বক্স আমরা যদি নিতে চাই, তাহলে আমি এখান থেকে একটা যে কোনো একটা, যেহেতু এখন আমার কোনো প্রকার ইয়ে নাই, কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট নাই, আমি একটা একটু রিভিউ ভালো দেখে একটা প্লাগইন আমি ইনস্টল করি। আমি একটু স্পেসিফিক ভাবে লিখি যে মেসেঞ্জার চ্যাট, কিংবা হোয়াটসঅ্যাপটা খুব ইজি হবে, হোয়াটসঅ্যাপ চ্যাট। এটা আমি লিখলাম। এখানে লেখার পরে দেখবেন যে হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনের জন্য আমার এখানে এই যে এটা রিভিউ 493টা এবং সব 5 স্টার।
প্লাস এটার ইনস্টলেশন বেশি কমফোর্টেবল আছে এবং আপডেট হয়েছে 2 উইকস আগে, মানে 2 সপ্তাহ আগে এটা আপডেটেড করা হয়েছে। তো এটাকে আমরা ইনস্টল করি, ইনস্টল করে দেখি যে কি অবস্থা হয়। তারপরে যেখানে এটাও ভালো প্লাগইন আছে দেখি, টিডিও লাইভ চ্যাট। তো এটা হচ্ছে যে প্লাগইনস অনেকে অ্যাভেলেবল থাকে, এটা আমাদের যেটা বললাম যে প্লাগইনের ফিচার অনুযায়ী ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এর সাথে অনুযায়ী ম্যাচ করে আমাদের এটা ইনস্টল করতে হয়। এটা হচ্ছে যে মূল কাজ, প্লাগইন খুঁজে বের করার এটা একটা মূল বিষয়। আর যেটা করতে হবে সবসময়, আমাদের যেটা করতে হয় গুগলে সার্চ অথবা এখানে আমরা সার্চ করে প্লাগইনটা আমরা এখান থেকে নিতে পারবো। তো এটা ইনস্টল করার পর একবার আমাকে অপশনে নিয়ে চলে গেছে যে এই যে নতুন একটা অপশন তৈরি হয়েছে, এখানে ড্যাশবোর্ড আমাদের বলতেছে। তো এখানে আমরা এখানে স্কিপ করি। তো এখানে দেখেন যে আমাদের বিভিন্ন অপশন তারা প্রোভাইড করছে, বিভিন্ন অপশন বলতে প্রচুর অপশন, যে আমার চ্যানেলসটা কি হবে কিংবা আমার এখানে নাম্বারটা কি হবে। আমি একটা নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেস্কটপ মোবাইলে এই যে বিভিন্ন অপশন, আমার কালার টালার, এগুলো অনেক অপশন আমাদের এখানে প্রোভাইড করছে। এগুলো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী এগুলো আমরা চেঞ্জ করতে পারি, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখন দেখি যে এটা আমার ওয়েবসাইটে শো করে কিনা। শো যদি না করে তার ব্যবস্থা আছে, সমস্যা নাই। তো নর্মালি দেখেন যে এটা আর কি, শুধুমাত্র আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বার দিয়ে আমি একটু সেভ করে দিলাম, আমার উইজেট 1 তৈরি হলো। এটা অন আছে আপাতত। তো অন থাকার কারণে এখানে দেখেন কন্টাক্ট আছে, আমাকে এখানে শো করতেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা আমাকে কলের সিস্টেমে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা চ্যাট হোক। তো এখানে দেখেন একটা প্রবলেম তৈরি হলো যে আমি এখানে চাচ্ছি চ্যাট করতে, কিন্তু আমাকে এখানে বলতেছে কল করার অপশন দিচ্ছে। তো আমি এটা কল করার অপশন না দিয়ে আমি চ্যাট করার অপশন কিভাবে দিতে পারি? এই যে এখানে আমি নাম্বারটা এখানে না দিয়ে এখানে দিলাম। এইখানে দেওয়ার পরে আমি এটা সেভ চেঞ্জ করলাম। করার পরে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখন দেখেন এটা আমাকে কি করতেছে, হোয়াটসঅ্যাপের যে ওয়েবসাইট আছে সেখানে চ্যাট করার জন্য সেখানে আমাকে রেকমেন্ডেশন করতেছে। মোবাইল থেকে দিলে হয়তো মোবাইলের যে হোয়াটসঅ্যাপের অ্যাপসটা আছে সেখানে সেখানে এটাও হবে। তো এই হচ্ছে যে মূল বিষয়। তো একটা প্লাগইন ইনস্টল করার পরে আমরা কিভাবে বুঝবো কিভাবে কাজ করে? তো আমরা হচ্ছে যে এগুলো ইনস্টল করতে কনফিগার করতে করতে আমাদের আসলে একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে কি করলে কি হয়। তো এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে এইখানে ডিটেলসটা দেখবেন যে এখানে এরা কিভাবে কি করছে, ইনস্টলেশন প্রসেসটা আছে স্ক্রিনশটে এখানে হচ্ছে যে দেখাবে কিভাবে আমরা এটা কনফিগার করতে পারবো, কি কি করতে পারবো, সব স্ক্রিনশটে এখানে আমাদের প্রোভাইড করবে। আর এরপরেও যদি আমরা আমাদের আরো যদি ব্রড ডকুমেন্টেশন দরকার হয়, তাহলে আমরা যেটা করতে পারি, এই প্লাগইনটা নিয়ে হাউ টু কনফিগার ট্যাপি ওয়ার্ডপ্রেস প্লাগইন, এইভাবে করলে হবে কি, এটার যদি এই যে লাইভ চ্যাট ফর ওয়ার্ডপ্রেস ফ্রি প্লাগইন স্টেপ বাই স্টেপ। তো এখানে হচ্ছে আমরা ইউটিউবের ভিডিও দেখতে পারি। এই প্লাগইনের অনুযায়ী যদি প্লাগইনটা যদি পপুলার হয়, বেশি পরিমাণ যদি ইউজ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিও পাবো। আর মিনিমাম আমরা এখানে হচ্ছে যে ব্লগ পাবো, বিভিন্ন ব্লগ দেখে আমাদের এটা ক্যাপচার করা লাগবে আসলে এটা কিভাবে ইউজ করা হয়। কারণ আমরা দেখলাম যে মোটামুটি 55,000 প্লাগইন আছে। এখন 55,000 প্লাগইন তো আবার ইন্ডিভিজুয়ালি কোনটা কিভাবে কাজ করে সবকিছু তো আমি নিজেই জানি না আসলে কোন প্লাগইন কিভাবে কাজ করে। আমি এটা পসিবল না। আমি যদি এখন 55,000 প্লাগইন কিভাবে কাজ করে, কোনটা কিভাবে কাজ করে, এটা যদি আমি শিখতে যাই, তাহলে তো আমার এই জীবনই শেষ হয়ে যাবে, এই মানে ওই প্লাগইন কিভাবে কাজ করে ওর উপর। তো এটা যেটা করতে হয়, স্মার্টলি এগুলো হ্যান্ডেল করতে হয়, যে আসলে প্লাগইন যেটাই হোক আমাদের বুঝতে হবে প্লাগইন যখন আমরা যেটা ইউজ করব তখন ওইটার উপর আমরা অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে ওইটা কিভাবে কাজ করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এর সাথে মিলতেছে কিনা, এইভাবে আমরা মূলত আমাদের ওয়ার্ক গুলো ডেলিভারি করি। তো এটা গেল হচ্ছে যে চ্যাটিং এর ক্ষেত্রে। এইরকম আমরা যে কোনো ফাংশনালিটি, আমাদের কন্টাক্ট ফর্ম বলেন কিংবা এই যে চ্যাটের অপশন বলেন, আমাদের হচ্ছে যে কমার্সের কিংবা ই কমার্স রিলেটেড যে বিষয়গুলা, তারপরে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে পেজ স্পিড গুলো আমরা বাড়ানোর জন্য, এরকম মানে প্রতি যে জিনিসটা আমার এখানে ডিফল্ট ভাবে নাই, সেই জিনিসটা আমরা প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারি। ইভেন যদি ওইটা প্লাগইনের ওই রিলেটেড যদি প্লাগইন নাও থাকে, আমরা
আমরা নিজেরা প্লাগইন তৈরি করে সেটা ইউজ করতে পারি। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের মানে এত পপুলার হওয়ার একটা বেস কারণ, যে ওয়ার্ডপ্রেসকে আমরা এক্সটেন্ড করতে পারতেছি খুব ইজিলি প্লাগইন অ্যাড করে, প্লাস আমরা প্লাগইন নিজেরা তৈরি করে এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি। তো এটা হচ্ছে যে আমাদের মূল বিষয়, থিম প্লাগইনের বিষয়টা হচ্ছে যে এটাই। এখন আমরা যেটা আর কিছুক্ষণ আলোচনা করি, নেক্সট ক্লাস থেকে আমরা একবারে আমার মূল বিষয়ে প্রবেশ করবো। তো এতক্ষণ আমরা যেগুলাই দেখলাম, যে এই যে এটা বলেন, তারপরে যে অপশন গুলো, মানে যা কিছুই আমরা এতদিন পর্যন্ত এই এখন পর্যন্ত যেটা আমরা অবলোকন করলাম, তো সবকিছুর মূলেই আছে হচ্ছে যে কোড। ঠিক আছে, এটা হচ্ছে যে মূল বিষয়, যে আমরা যা কিছু দেখতেছি এই ওয়েবসাইট কিভাবে তৈরি হচ্ছে, এই যে কালার বলেন, টেক্সট বলেন, তারপরে এইরকম হচ্ছে যেটা এখানে আসতেছে, এখানে ক্লিক করলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, অথবা চ্যাট করার জন্য অপশন দিচ্ছে, অথবা আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি। হ্যাঁ, যা কিছুই আমরা করতে পারতেছি সবকিছুর মূলে আছে হচ্ছে যে কোড। হ্যাঁ, তো এই কোডটা কোথায় আছে? কোডটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, তো ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল করছেন, তো আপনারা যেহেতু জ্যাম্প দিয়ে ইনস্টল করছেন, তো জ্যাম্পের হচ্ছে যে এইখানে এই যে রাইট সাইডে এখানে হচ্ছে ডান ক্লিক করার পরে এইচটি ডক্স নামে একটা ফোল্ডারে নিয়ে যায়, অথবা আমরা জ্যাম্পের ভিতরে ঢুকে এইচটি ডক্সে আমরা হচ্ছে যে যেতে পারি। তো আমরা মূলত যেখানে হচ্ছে যে এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়ে গিয়ে হচ্ছে আমরা ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেস আপনার কিভাবে ইনস্টল করে শিখেছি আমি সঠিক জানি না, কিন্তু যাই হোক, যে আমরা একটা ফোল্ডারে গেছি, সেই ফোল্ডারে যাওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেসটা কি করছি, এক্সট্রাক্ট করছি। ওয়ার্ডপ্রেসটা প্রথমে ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে একটা জ্যাম্পের ভিতরে আমরা এইচটি ডক্সে ঢুকছি। এইচটি ডক্সে ঢোকার পরে ওইখানে হয়তো অনেকে ফোল্ডার একটা ক্রিয়েট করছেন, নিজস্ব প্রজেক্টের ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আমরা কি করছি, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এক্সট্রাক্ট করে ওইখান থেকে আমরা ইনস্টল করছি। এরকম কিছু বিষয় আপনারা হচ্ছে যে এক্সট্রাক্ট করছিলেন। তো এইখানে এখন আমরা যে কাজগুলো করতেছি, আপনারা হচ্ছে যে এটা একটু দেখে নেবেন যে এইখানে আমরা কিভাবে পৌঁছাবো। এটা হচ্ছে যে আপনাদের কারো কি এই ফাইলটা পেতে কি কারো সমস্যা, যে এই যে এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এটা কি খুঁজে পেতে কারো সমস্যা থাকলে একটু বলেন, তাহলে আমি কাউকে দিয়ে একটু দেখাই দিই। না দাদু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখা হয়েছে এইরকম মূলত আমাদের ফাইলগুলো ছিল। তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম, আমাদের এই যে এতগুলো যে কার্যক্রম আমরা করলাম, তো সবগুলো মূলত এই এই যে ফাইলগুলো কিংবা ফোল্ডার গুলো আছে এর ভিতরে সবগুলোর মানে সব অপশনের কোড গুলো করা আছে। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে যে নর্মালি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে ফাইলগুলো আছে এগুলোতে আমরা এডিট করব না, কারণ এগুলো যদি এডিট করতে হয় তাহলে ওয়ার্ডপ্রেসের যে ওপেন সোর্সের রিপোজিটরি আছে গিটহাবে, ওইখানে গিয়ে আমরা কন্টাক্ট করে আমাদের চেঞ্জ গুলো তাদের সাথে আমরা শেয়ার করে করতে পারি। কিন্তু এখন আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যারা ডেভেলপ করতেছে তারা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতেছে, আরো উন্নত করার চেষ্টা করতেছে, ওইটা ওদের বিষয়। তো আমাদের কনসার্নটা হচ্ছে যে এরকম এর ভিতরে আমরা যে ডাব্লিউপি কন্টেন্ট আছে, ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতর যাব। তো ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতর দেখবেন যে দুইটা ফোল্ডার হচ্ছে যে এখানে আছে, যে ফোল্ডার অনেকগুলো আছে, কিন্তু আমরা যাব হচ্ছে প্লাগইনস থিমস। তো থিমস এর ভিতর নরমালি এটা ফোল্ডারের নেম অনুযায়ী আমরা বুঝতে পারতেছি থিমস এর ভিতরে কি আছে। থিমস এর ভিতরে যে আমাদের এখানে থিম গুলো আছে, সেই থিম গুলোর যে ফাইলগুলোর কিংবা যে ফাইলগুলোর কারণে থিম গুলো এখানে আছে, সেই ফাইলগুলো থিমস এর ভিতরে আছে। যেমন এখানে আমার থিমস আছে হচ্ছে যে মোটে 3 আর 2 5টা। এই 5টা থিমের ফোল্ডার আপনারা এখানে দেখতে পাবেন, এই যে 3টা আর এই 2টা 5টা। হ্যাঁ, তো প্রতিটার জন্য এখান থেকে যদি আমি একটা ডিলিট করে দিই, এখান থেকে যদি আমি একটা থিম ডিলিট করে দিই, এখান থেকেও ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এটা ডিলিট করি 2019টা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে দেখবেন যে এখান থেকেও 2019 থিমটা হারাই গেছে। ঠিক আছে, এই যে 2019 এখন আমার এখানে 4টা।
তো মূল বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যা কিছু দেখতেছি সব হচ্ছে যে এই কোডগুলোর জন্যই হচ্ছে। তো আমরা যে আস্টা থিম আছে, আস্টা থিমের ভিতরে দেখবেন যে প্রচুর পরিমাণে ফাইল আছে এখানে। এই ফাইলগুলোর জন্য আস্টা থিম আমাদের যে অপশনগুলো দিচ্ছে সেই অপশনগুলো আমরা পাচ্ছি। সিমিলারলি আমরা যদি প্লাগইনস এর ভেতরে যাই, তো প্লাগইনস এর ভেতরে আমাদের যে যে প্লাগইনস এখানে আমরা দেখতে পাচ্ছি, যে যে প্লাগইনস আমরা ইনস্টল করতেছি সবগুলো প্লাগইনসই এখানে আমরা ফোল্ডার আকারে দেখতে পাবো। যেমন আমরা একটু আগে একটা প্লাগইন ইনস্টল করলাম, সেটা হচ্ছে চ্যাটি। তো এখানে যদি চ্যাটি প্লাগইনসটার ফোল্ডার এখানে আছে, এই ফাইলগুলো এই ফোল্ডারগুলোর জন্য চ্যাটি প্লাগইনসটা কাজ করতেছে। এটা যদি আমরা নরমালি রিমুভ করে দিই, এখান থেকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে দেখবেন যে এই প্লাগইনে আর এই চ্যাটি প্লাগইনটা থাকবে না। আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখবেন চ্যাটি প্লাগইন এখান থেকে চলে গেছে। তো এখানে যে প্লাগইন হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট। তো এটা হচ্ছে যে মূল বিষয়, আমরা যা কিছু এখানে করতেছি সবকিছুর মূলেই আছে কোড। তো এই কোডগুলার কি কি কোড আছে, এটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে যে কনসার্নের বিষয়, যে আসলে এই কোডগুলো কিভাবে লিখবো, কিংবা এখানে আসলে কি কি কোড থাকে কিংবা আছে, এরকম বিষয় আসলে। তো মূল বিষয়টা হচ্ছে যে আহ আমাদের কম্পিউটারে আমরা যা কিছু দেখি কিংবা যে সকল ফাইলে আমরা ওপেন করি না কেন, সবগুলোর ফাইলেরই একটা এক্সটেনশন থাকে। এক্সটেনশনটা কি, যে এখানে যেমন ধরেন ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে ডটের পরে যেই কথাটা থাকে বা যেই ওয়ার্ড কিংবা যেই সিম্বল গুলো থাকে, সেটা হচ্ছে যে আমাদের এক্সটেনশন। যেমন আমরা যদি পিকচার কোন একটা ইমেজ যদি আমরা দেখি, তো এই এক্সটেনশনের হচ্ছে যেটা হচ্ছে যে আপনাদের উইন্ডোজের অনেকের এই এক্সটেনশনটা শো করবে না। হ্যাঁ, মানে শুধুমাত্র, যেমন এটা আমার হচ্ছে যে একটা ইমেজ, হ্যাঁ এটা হচ্ছে নর্মালি আর একটা ইমেজ। তো আপনাদের অনেকের ক্ষেত্রে যেটা হবে যে এই ইমেজটা থাকবে এরকম, মানে এর কোনো এক্সটেনশন থাকবে না। ঠিক আছে? তো এই এক্সটেনশনটা শো করার জন্য একটা কাজ করতে হয়, যে কাজটা আমি আপনাদের দেখাতে পারবো না যেহেতু আমার উইন্ডোজ নাই। তো যেটা করবেন যে ইউটিউবে যাবেন, খুব ইজি, ইউটিউবে গিয়ে এইখানে লিখবেন হাউ টু শো এক্সটেনশন, এই যে অফ ফাইল উইন্ডোজ 10 7 যাই হোক না কেন, এটা লেখার পরে খুবই সিম্পল, যে 2 মিনিট 1 মিনিটের ভিডিও আছে, এখান থেকে আপনারা এটা একটু দেখে নেবেন যে এক্সটেনশনটা কিভাবে শো করতে হয়। ঠিক আছে? তো এক্সটেনশনটা শো করার পর দেখবেন আপনাদের এর ফাইলগুলোর শেষে এরকম যে রিলেটেড ফাইল সেই রিলেটেড এক্সটেনশন গুলো শো করবে। যেমন আমার এখানে জেপিজি একটা ইমেজ, এটার জন্য আমার জেপিজি এক্সটেনশন শো করতেছে। তো এইরকম বিষয়টা হচ্ছে যে কম্পিউটারে আমরা যে কোনো ফাইল, শুধুমাত্র ফোল্ডারের কোনো এক্সটেনশন থাকে না। ফোল্ডার আসলে কোনো ফোল্ডার শুধুমাত্র ফাইলগুলো ধারণ করে, হ্যাঁ, এই জন্য ফোল্ডারের নর্মালি কোনো এক্সটেনশন থাকে না। কিন্তু যেগুলো ফাইল, তো ফাইলগুলোর হচ্ছে যে এক্সটেনশন অবশ্যই থাকে। যেমন ইমেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেপিজি এক্সটেনশন আছে, পিএনজি এক্সটেনশন আছে, এগুলো বিভিন্ন এক্সটেনশন আছে। তারপরে আমরা যদি ভিডিওর দিকে যাই, ভিডিওতে দেখবেন যে ডট এমপি4 এক্সটেনশন, এগুলো এমপি4। আবার হচ্ছে যে আমরা যখন কোনো ডক্স ফাইল আমাদের থাকে, তখন দেখবেন যে ডট ডক্স। তারপরে এক্সেল ফাইল দেখবেন ডট এক্সেল এক্স। প্রতিটা ফাইল যখন, মানে প্রতিটা ফাইলেরই এক একটা এক্সটেনশন থাকে। তো আমাদের কোডের ক্ষেত্রেও সেম বিষয়। যারা এইচটিএমএল সিএসএস দেখছেন ইতিমধ্যে, তারা জানেন যে আমরা যখন এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে যাই তখন আমাদের কি ইউজ করা লাগে, ডট এইচটিএমএল। আর আমরা যদি সিএসএস লিখতে চাই একটা আলাদা ফাইলে, তখন আমাদের একটা ফাইলের নেম দিয়ে ডট সিএসএস। সিমিলারলি আমরা যদি চাই যে জাভা স্ক্রিপ্ট কোড লিখতে, তাহলে আমাদের লিখতে হয় যে ডট জেএস। এরকম ভাবে আমরা যখন পিএইচপি কোড লিখবো, তখন আমাদের ডট পিএইচপি এইটা দিতে হয়। তো এই এক্সটেনশন গুলো মূলত এখন ওয়ার্ডপ্রেসে যেটা হয়, ওয়ার্ডপ্রেস, আমি তো যেটা আমরা এর আগে আলোচনা করছি, যে ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করব কি কি নিয়ে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি। তো এইচটিএমএল নরমাল আমরা এইচটিএমএল কোনো এক্সটেনশন এখানে পাবো না। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে আপনি দেখবেন যে আমরা যদি যে কোনো একটা র্যান্ডম প্লাগইনে আমরা যদি যাই, তাহলে দেখবেন যে সবগুলোতে পিএইচপি এক্সটেনশন। তো এটার কারণটা কি আমি একটু দেখাই। যে আমি এখানে একটা ফোল্ডার, প্লাগইনস এর ভিতরে আমি একটা ফোল্ডার নিলাম।
ফোল্ডারের নাম দিলাম হচ্ছে যে টেস্ট প্লাগইন। এটা হচ্ছে যে আমি একটা নাম অন্যভাবে দিই, টেস্ট প্লাগইন। আমি একটা ফোল্ডার নিলাম প্লাগইনস ডিরেক্টরি কিংবা ফোল্ডারের ভিতরে। তো এখানে আমি একটা এইচটিএমএল ফাইল নিলাম। তো এইচটিএমএল ফাইলটা হচ্ছে যে আমি নরমালি দিলাম যে test.html। তো এটাকে আমি একটু ওপেন করি। তো নরমালি যেটা হয় যে এইচটিএমএলটা হচ্ছে যে স্ট্রাকচার, মানে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে আমরা এইচটিএমএলটা ইউজ করি। হ্যাঁ, তো এইচটিএমএল এখানে আমরা একটা ফোল্ডার নিলাম। নেওয়ার পরে আমি যেটা করলাম, আমি এখানে একটা নরমাল একটা এইচটিএমএল এর যে স্ট্রাকচার আছে আমরা একটা লিখতে পারি। তো খুবই নরমাল আমি একটা স্ট্রাকচার নিলাম, একটা h2 দিলাম, আওয়ার h2। এটা হচ্ছে যে আমাদের এইচটিএমএল ফাইল। হ্যাঁ, তো এইচটিএমএল ফাইল আমরা নরমালি এখান থেকে এখানে ড্রাগ করে নিয়ে আমরা ব্রাউজারে এটা ওপেন করতে পারি। তো ওপেন করলে হচ্ছে কি এটা রান করতেছে এবং আমাদের যেই এইচটিএমএল কোডটা ছিল সেই কোড অনুযায়ী আমাকে এখানে আউটপুটটা দিচ্ছে। তো এখন যেটা মূল বিষয় হচ্ছে যে আমরা এর আগে আলোচনা করছি আমাদের ডেভেলপমেন্ট যে ইয়েতে সেখানে পার্ট থাকে মূলত দুইটা, একটা ফ্রন্ট যেটা ক্লায়েন্ট সাইডে থাকে, মানে আমরা যেটা দেখি নরমালি, যে এই যে আমরা এখানে যেগুলো দেখতেছি এখানে এটাও বলেন কিংবা আমরা অ্যাডমিন প্যানেলে যে বিষয়গুলো আমাদের ইউজারের সামনে শো করা থাকে কিংবা ইউজার যেগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এই ইন্টারফেস গুলোতে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড। আর যেটা ব্যাক এন্ডে থাকে, যেটা আসলে পারতপক্ষে দেখা যায় না কিন্তু যেটা আসলে কোনো ক্যালকুলেশন অথবা কোনো প্রসেসিং এর যে কাজগুলো করে, সেটা হচ্ছে যে আমাদের ব্যাক এন্ড। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা এইচটিএমএল ফাইল এবং এইচটিএমএল ফাইল আমাদের শো করতেছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে নরমালি আমাদের যে প্রসেসটা একটা ফ্রন্ট এন্ড কিংবা ওয়েবসাইটে যে নরমালি যখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, তো নরমাল ভাবে আমরা স্ট্যাটিক্যালি এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু যেখানে সমস্যাটা কি হয়, যে কোনো কারণবশত কেউ চাচ্ছে এই টেক্সটটা চেঞ্জ করতে, তো এই টেক্সটটা চেঞ্জ করতে হলে ইউজারকে এই এই ফাইলটা এডিট করতে হবে, এডিট করে এখানে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক যে ওয়েবসাইটের ধারণা সেটা। আর যখন এটাকে আমি ডাইনামিক্যালি চেঞ্জ করব, যেমন এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করে দেব কিংবা আমরা এখান থেকে পোস্টের একটা টাইটেল আমরা দিয়ে দিতে পারছি, এখান থেকে দিচ্ছি। আর এইটা যে যেমন এটা আমাদের পোস্ট, যদি আমরা এখানে দেখি এটা আমাদের পোস্ট, তো এখান থেকে আমরা টাইটেলটা চেঞ্জ করতেছি, এইখান থেকে আমরা টাইটেলটা চেঞ্জ করতেছি এবং আপডেট করে দিচ্ছি। পরবর্তীতে আমরা এখানে চেঞ্জটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে ডাইনামিক, এইটাতে আমাদের কোনো ফাইলে যাওয়া লাগতেছে না, এডিট করা লাগতেছে না। ঠিক আছে, তো ডাইনামিক্যালি বিষয়গুলো নির্ভর করে একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজের উপর, মানে ব্যাক এন্ডের যে ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করব এইটার উপর। তো আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আর ব্যাক এন্ডের ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজটা আসতেছে হচ্ছে পিএইচপি। এখন এইচটিএমএলটা আমরা নরমালি এখানে আমরা ব্রাউজারে শো করতে পারতেছি, এইচটিএমএলটা আমরা এখান থেকে শো করতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে এখানে আমি যদি পিএইচপি কোনো কোড লিখতে যাই, এখানে আমার পিএইচপির যদি কোনো কোড আমি লিখি, যেমন আমি নরমালি একটা এইচটিএমএল ফাইলের ভিতর পিএইচপি কোড এইভাবে লিখে, হ্যাঁ, যে এখানে এটাকে বলে হচ্ছে যে লেস দেন হোয়াট, তারপরে পিএইচপি, তারপরে আবার হোয়াট, তারপরে হচ্ছে যে যেটাকে এটা কি গ্রেটার দেন।
তো এটা মূলত হচ্ছে যে আমরা যেরকম এইচটিএমএল ট্যাগ ইউজ করতেছি এম ট্যাগের মতো, যেমন আমাদের টাইটেল থেকে শুরু আছে শেষ আছে, তো পিএইচপিটাও যখন আমরা হচ্ছে যে এইচটিএমএল এর ভিতরে লিখবো তখন এটা ট্যাগ হিসাবে কাজ করে। এটা হচ্ছে যে স্টার্টিং ট্যাগ, এটা এন্ড ট্যাগ। তো এটা আমি যদি এখানে লিখি তাহলে যেটা হবে, এই পিএইচপির কোডটুকু রান হবে না। ঠিক আছে, এই পিএইচপির কোডটুকু রান হবে না। এটা যেটা করবে সেটা হচ্ছে যে নরমালি আমাকে একটা আউটপুট দিবে। এটা হচ্ছে যে ডিফল্ট ভাবে ব্রাউজারে হয়ে আছে, কমেন্ট হয়ে আছে। তো যাই হোক, পিএইচপির কোডটা নরমালি হচ্ছে নরমাল এইচটিএমএল যে এক্সটেনশন থাকে এখানে পিএইচপির কোড রান হয় না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আমাদের থিম তৈরি করি অথবা আমরা প্লাগইন তৈরি করি, আমরা সবকিছুই পিএইচপি মানে রেন্ডারিং এর এইচটিএমএল কোড গুলো যে লিখি আমরা পিএইচপি ভিতরে লিখি। ঠিক আছে, মানে পিএইচপি যে ফাইল আছে সেই ফাইলের ভিতর লিখি। কারণটা হচ্ছে যে এইচটিএমএল শুধুমাত্র স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, এটা শুধুমাত্র আমাদেরকে কন্টেন্ট আমাদের কাছে শো করার জন্য ইউজ করা হয়। যেমন H2 ট্যাগ কেমন হবে, তারপরে আমাদের লিঙ্কটা কেমন হবে, ইমেজটা কিভাবে শো করবে, এটা শুধুমাত্র আমাদের কাছে ব্রাউজারে যখন আমরা এবং এইচটিএমএল ফাইল ওপেন করার একমাত্র হচ্ছে যে সফটওয়্যার হচ্ছে যে কোনো একটা ব্রাউজার, ফায়ারফক্স হোক, ক্রোম হোক, যে কোনো একটা ব্রাউজার আমরা ওইখানে এইচটিএমএলটা আমরা শো করতে পারি। তো এইচটিএমএল এর মূল কাজটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রাকচার অনুযায়ী এইচটিএমএল এর যে ট্যাগ আছে সেই ট্যাগ অনুযায়ী আমাদেরকে ইনফরমেশন গুলো শো করে। যেমন আমি এখানে H2 লিখলাম, এর জন্য এটা একটু বোল্ড হলো এবং একটু বড় হলো। এখানে যদি আমি পি দিতাম, প্যারাগ্রাফ যদি ট্যাগটা ইউজ করতাম তাহলে এটা এরকম হতো না। আমরা যদি এ ট্যাগ ইউজ করি নরমালি সেটা ক্লিকেবল হয়। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে এইচটিএমএল এর মূল কাজ। তো এখন আমরা যদি এরকম এইচটিএমএল তৈরি করি, এইচটিএমএল এ কিন্তু কোনো প্রকার কোনো প্রকার লজিক আমরা সেখানে রান করতে পারবো না, কোনো প্রকার পিএইচপি কোড আমরা এইচটিএমএল এর ভিতরে নরমালি রান হবে না। এইচটিএমএল এর ভিতরে কি কি হয়, এইচটিএমএল এর ভিতরে আমরা স্টাইল মানে সিএসএস লিখতে পারবো। এখানে স্টাইল ট্যাগের মধ্যে আমরা এখানে হচ্ছে সিএসএস লিখতে পারি, অথবা আমরা জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। কিভাবে, আমরা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এবং আমরা পিএইচপিও এইচটিএমএল ফাইলের ভিতরে লিখতে পারি। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে পিএইচপি আমরা এইচটিএমএল এর মধ্যে, এইচটিএমএল ফাইলের মধ্যে না, এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা সিএসএস লিখতে পারবো, জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, কিন্তু পিএইচপি লিখতে পারবো না। কারণ পিএইচপিটা কি, পিএইচপি হচ্ছে সার্ভার সাইড, যেটা ব্যাক এন্ডের যে ল্যাঙ্গুয়েজটা আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, সেটা হচ্ছে পিএইচপি। নরমালি সিএসএস আর জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইডে রান হয়। ঠিক আছে, তো ক্লায়েন্ট সাইডে রান হয় বলতে বোঝায় যে ক্লায়েন্ট সাইডে যেগুলো আমরা দেখি সেই সবগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখেন আমরা এখানে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, এগুলো জাভাস্ক্রিপ্ট কোড। এই যে স্ক্রিপ্টের ভিতরে যেটা আছে এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, আবার এই স্টাইলের ভিতরে সিএসএস আছে, এগুলো হচ্ছে সিএসএস কোড। তো ফ্রন্ট এন্ডের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন এই যে সিএসএস বলেন, এইচটিএমএল বলেন, এগুলো আমরা ব্রাউজারে আমরা দেখতে পাবো। যেমন এখানে আমরা সবই দেখতে পাচ্ছি, এইচটিএমএল এর কোড দেখতে পাচ্ছি আমরা, জাভাস্ক্রিপ্টের কোড দেখতে পাচ্ছি, সিএসএস এর কোড দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে কোনো পিএইচপির কোড দেখতে পাবো না। এটার কারণটা হচ্ছে যে পিএইচপিটা হচ্ছে সার্ভার সাইডেড ল্যাঙ্গুয়েজ, মানে পিএইচপি রান করার জন্য একটা সার্ভার অবশ্যই আমাদের দরকার। আমাদের এইচটিএমএল রান করার জন্য কোনো সার্ভার দরকার হচ্ছে না, আমাদের সিএসএস রান করার জন্য সার্ভার দরকার হচ্ছে না, জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের যখন আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করতেছি তখন কোনো সার্ভার লাগতেছে না। এইগুলা আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজারে এগুলা নরমালি আমরা এগুলো হচ্ছে নিয়ে কাজ করতে পারতেছি কিংবা এগুলো রান হচ্ছে। কিন্তু যখন আমি পিএইচপি কোড রান করতে যাব তখনই আমাকে প্রশ্ন আসবে যে পিএইচপি রান করতে গেলে আমাদের তখন একটা
সার্ভার দরকার হয়। আপনারা যে জ্যাম্পটা ইনস্টল করছেন, তো জ্যাম্পের দেখবেন যে জ্যাম্পের যদি আমরা ইয়েতে যাই, ফুল ফর্মে যাই, তাহলে জ্যাম্পের মিনিংটা দেখবেন যে ক্রস প্ল্যাটফর্ম, এটা বলতেছে যে অ্যাপাচি, মাইস্কেল এন্ড পিএইচপি, ঠিক আছে, পিএইচপি পাল। তো এই অ্যাপাচিটা কি? অ্যাপাচিটা হচ্ছে যে এখানে সার্ভার। ক্রস প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে যে এটা যে কোনো প্ল্যাটফর্মে রান করবে। তো অ্যাপাচিটা হচ্ছে সার্ভার। মাইস্কেল আমরা তো দেখছি যে মাইস্কেল ডাটাবেস, পিএইচপি তো একটা ল্যাঙ্গুয়েজ এবং পার্লা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো এই অ্যাপাচিটা হচ্ছে সার্ভার, যে সার্ভারটা পিএইচপি কোড রান করতে ইউজ করা হয়, ঠিক আছে। তো এই সার্ভার ছাড়া আসলে পিএইচপি কোড রান হয় না। তো সেজন্য আমাদের যেটা করতে হয়, সেজন্য আমাদের একটা সার্ভার অবশ্যই লাগে, এবং এই জন্য আমাদের জ্যামটা ইনস্টল করা। নর্মালি যদি আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতাম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট নিয়ে, তাহলে আমাদের জ্যাম ট্যাম কিছুই লাগতো না। আমরা নর্মাল ভাবে এখান থেকে ডেভেলপ করে আমরা এখানে সরাসরি আউটপুট দেখতে পেতাম। কিন্তু যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব, সেহেতু আমাদের অবশ্যই সার্ভারটা ইনস্টল হতে হবে। তো এখন নর্মালি যখন আমরা ব্যাক এন্ডে কিংবা যখন সার্ভারে আমাদের যখন কোডটা রান করব, তখন এইচটিএমএল কোডের ভিতরে আসলে যখন আমাদের এক্সটেনশনটা এইচটিএমএল থাকবে, তখন ব্রাউজারে যখন এটা ওপেন হবে অথবা সার্ভারে যখন এটা হচ্ছে যে রান হবে, তখন এটা বুঝবে যে এর ভেতরে শুধুমাত্র এইচটিএমএল এর কোড আছে। আর যখন এই এক্সটেনশনটাকে চেঞ্জ করে আমরা যদি পিএইচপি করে দিই, তখন এইটা তখন এই ফাইলটা তখন সার্ভারের মাধ্যমে এই কোডটা হচ্ছে যে জেনারেট হবে। এটার ব্রাউজারের মাধ্যমে জেনারেট হবে না। এটাকে যদি আমি এখন ব্রাউজারে ওপেন করি, হ্যাঁ, এটাকে আমি টেস্ট পিএইচপি লিখে টেস্ট পিএইচপিটা, আরে যায় না কে, এইটাকে নর্মালি যদি আমি এখানে ওপেন আছে, আমি শুধুমাত্র এক্সটেনশনটা চেঞ্জ করে দিই। তো এটা নর্মালি আসলে ইয়েতে রান হচ্ছে না, মানে ব্রাউজারে এটা রান হচ্ছে না। এটা আমি ইয়ে করার পরে এটা আমার ডাউনলোড হয়ে গেছে, কিন্তু রান হয়নি। তো আসলে ব্রাউজারে এটা রান হয় না। হ্যাঁ, ব্রাউজারে যেটা হয়, ব্রাউজারে হচ্ছে যে এইচটিএমএল রান হয়, কিন্তু পিএইচপিটা রান হবে কিসের মাধ্যমে? পিএইচপিটা রান হবে হচ্ছে একটা সার্ভারের মাধ্যমে। তো পিএইচপি নর্মালি যখন আমরা একটা ফাইলের এক্সটেনশন পিএইচপি দিই, তখন ওই ফাইলের মধ্যে আমরা কি কি করতে পারি? নর্মালি যখন আমরা একটা পিএইচপি এক্সটেনশন দিই, তখন ওই ফাইলের ভিতরে আমরা পিএইচপি কোড লিখতে পারি, ঠিক আছে। তো আমি একটু বোঝার সুবিধার্থে এটার আমি দিলাম টেস্ট, আমি নামটা একটু চেঞ্জ করলাম। তো নাম চেঞ্জ করার পরে এখানে পিএইচপি, এখন আমি এটা আমার একবারে র পিএইচপি ফাইল, ঠিক আছে। এখন এখানে আমি পিএইচপি কিভাবে লিখবো? তো এখানে আমি যেভাবে পিএইচপি লিখবো, পিএইচপি লেখার যে রুলস, সেটা হচ্ছে যে আমাকে প্রথমে লেস দেন দিয়ে শুরু করতে হবে। প্রতিটা ল্যাঙ্গুয়েজ লেখার কিছু নির্দিষ্ট রুলস আছে। সিএসএস আমরা কিভাবে লিখছি, ডট দিয়ে ক্লাস নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে ওর ভিতরে প্রপার্টি নেম দিলাম, ভ্যালু দিলাম, এভাবে সিএসএস লিখছি। জাভাস্ক্রিপ্ট লেখার আমাদের নিয়ম আছে, এইচটিএমএল লেখার নিয়ম আছে, সেরকম পিএইচপি লেখারও নিয়ম আছে। তো সেখানে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লেস দেন, তারপরে আমরা একটা হোয়াট সাইন দিব, তারপরে পিএইচপি এই কথাটুকু লিখতে হবে, পিএইচপি বাস। তারপরে এই ক্লোজিংটা একটা অপশনাল থাকে, কখন অপশনাল কখন রিকোয়ার্ড এটা আমরা পরে দেখবো। তো নর্মালি স্ট্রাকচারটা থাকে এরকম যে পিএইচপি ওপেন করতে হবে এবং এটাকে ক্লোজ করতে হবে এই সেম হোয়াট সাইন দিয়ে এবং গ্রেটার দেন সাইন দিয়ে। তো এটা হচ্ছে যে এর ভিতরে আমাদের পিএইচপিটা লিখতে হবে। এটা আমার পিএইচপি ফাইল হোক অথবা এইচটিএমএল ফাইল হোক, আমাদের যে কোনো ফাইলেই হোক। আমরা যেমন সিএসএস এর ভিতরে কিছুই করা লাগতেছে না, আমরা ডট দিয়ে ক্লাস দিয়ে আমরা লিখতেছি। এইচটিএমএল পেজের এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা ওইভাবে লিখতেছি। জাভাস্ক্রিপ্ট আমাদের কোনো ট্যাগ লাগতেছে না। তো পিএইচপি এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কেন ডিফারেন্ট এটা আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারবো। তো নর্মালি আমরা যেটা করব, পিএইচপি লিখতে আমরা এইভাবে পিএইচপি ওপেন ট্যাগ করবো এবং ক্লোজ ট্যাগ করে এর ভিতরে আমাদের পিএইচপি কোডটা লিখতে পারবো। তো এখানে আমি হচ্ছে যেটা লিখি,
এখানে হচ্ছে যে আমি লিখলাম, লেখার পরে আমি ইকো না দিয়ে আমি প্রিন্ট দিই, তাহলে বোঝার সুবিধার্থে হবে। প্রিন্ট দিয়ে আমি এখানে দিলাম যে আওয়ার পিএইচপি ফাইল। ঠিক আছে, তো এখন এটাকে রান করবো কিভাবে, এটা হচ্ছে যে প্রশ্ন। তো এটাকে রান করার জন্য আমরা নর্মালি আলাদাভাবে পিএইচপি ফাইল নিতে পারি আমাদের ইয়ের ভিতরে, আমাদের যে সার্ভারটা আছে আপনাদের যে এইচটি ডক্স এর ভিতরে, ওইখানে আমরা আলাদাভাবে নিতে পারি, আলাদাভাবে আমরা পিএইচপিটা রান করতে পারি। কিন্তু আমি ওইখানে যাব না, ওইটা যদি কারো হচ্ছে যে কেউ যদি করতে চান ওইটা আপনারা একটু টিউটোরিয়াল দেখে নেবেন। তো আমি চাচ্ছি এখন প্লাগ ইনের মাধ্যমে আমি এইটা রান করতে। তো এটা যখন আমি দিলাম, দেওয়ার পরে আমি যদি আমার প্লাগ ইন পেজে যাই, হয়ে গেল আমার প্লাগ ইন পেজ। তো সময় অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে এটা ইন করব। তো আমার যদি প্লাগ ইন পেজে যাই, নর্মাল আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এইখানে আমাদের একটা ছোট্ট কাজ করার ফলে আমরা এই পিএইচপি ফাইলটা আমরা ওয়ার্ডপ্রেসে রান করতে পারবো। হ্যাঁ, পিএইচপি ফাইলটা আমরা ওয়ার্ডপ্রেসে রান করতে চাই প্লাগইন আকারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই যে পিএইচপিটা নিলাম, এইখানে আমরা এই সাইনটাকে বলে কমেন্ট সাইন। কমেন্ট করার জন্য এই সাইনটি ইউজ করা হয়, দুইটা স্ল্যাশ অথবা একটা স্ল্যাশ দিয়ে স্টার, দুইটা স্টার দিয়ে এরকম। তো এই বিষয়গুলো এইখানে আমি যা লিখবো এটা হচ্ছে নর্মালি কোডে রান হয় না। হ্যাঁ, এটা হচ্ছে যে কমেন্ট নোটের জন্য, যেমন আমরা অনেক কিছু বইটই পড়ার সময় পাশে হয়তো একটু নোট রাখি, অথবা হচ্ছে যে একটা বইয়ের ভিতরে আমরা একটা কিছু হয়তো বুঝতে পারতেছি না, কিংবা স্যার ক্লাস নেওয়ার সময় আমরা একটু পাশে ছোট করে একটু লিখে রাখি যে এটা হবে এরকম। এই যে কমেন্টটি, আমরা যে কমেন্ট গুলো লিখি আমাদের পরবর্তী বোঝার সুবিধার জন্য, তো এরকম যখন আমরা কোড লিখি তখন এই কোড বোঝার জন্য আমি বুঝি, আমি আরো 2 বছর পর এই কোডটা ওপেন করি অথবা অন্য কোনো ডেভেলপার কোডটা ওপেন করুক, তো আমরা কিছু কমেন্ট লিখি। ঠিক আছে, যে এই ফাংশনটা কি কাজ করতেছে অথবা এই কোডটা আমার কি কাজে ব্যবহার হচ্ছে, এইগুলো আমরা বিভিন্ন কমেন্টে লিখে রাখি। এটা সিএসএস এও আছে, এইচটিএমএল এও আছে, জাভাস্ক্রিপ্ট, সবগুলো ল্যাঙ্গুয়েজে আমরা এটা পাবো। তো পিএইচপি তে যেভাবে কোড লেখে, এই যে একটা হচ্ছে যে স্ল্যাশ দিয়ে দুইটা স্টার আবার স্ল্যাশ, এর ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা থাকবে কমেন্ট আকারে, এবং এটা নর্মালি রান হয় না। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই কমেন্টের ভিতর আমি কি লিখবো এটা ফ্যাক্টর করে, নর্মালি অন্য কোনো ক্ষেত্রে ফ্যাক্টর করে না, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট। কারণ এখানে যদি নর্মালি আমরা অন্য কিছু লিখি তাহলে কিছু হবে না, কিন্তু আমি এই কমেন্টের ভিতর যদি লিখি যে প্লাগ ইন নেম দিয়ে আমি দিলাম যে টেস্ট প্লাগ ইন, এই যে আমি অর্গানাইজ এই লেখাটুকু লিখলাম। তো এখানে আমি নর্মালি যদি অন্য কিছু লিখি যে দিস ইজ আওয়ার প্লাগ ইন ফাইল, এটা যখন লিখবো, লেখার পরে আমি যদি এখানে সার্চ দিই, তাহলে এখানে খুব বেশি কিছু চেঞ্জ নাই, এখানে কোনো চেঞ্জই আসলে আমরা দেখতে পাচ্ছি না। নর্মালি আমাদের কোনো চেঞ্জ আমাদের এখানে নাই। হ্যাঁ, তো অনেক নোটিফিকেশন আছে অন্য অন্য প্লাগইনের, কিন্তু নর্মালি আমরা যে পিএইচপি যে এখানে ফোল্ডারটা নিছি, ফোল্ডারের ভিতর আমরা একটা ফাইল নিছি, এটার কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। বাট এই কথাটাকে আমি যদি একটু অর্গানাইজ করে লিখি যে প্লাগইন নেম টেস্ট প্লাগইন, এবং এইটাকে যদি আমরা এখন রিফ্রেশ করি, তাহলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এইখানে টেস্ট প্লাগইন নামে একটা প্লাগইন চলে আসতেছে। ঠিক আছে, এইটা কি হলো, এটা হচ্ছে যে আমরা একটা নতুন প্লাগইন কিন্তু তৈরি করে ফেললাম, মানে নর্মালি এই পেজে অ্যাক্টিভেট করার মতো একটা প্লাগইন তৈরি হয়ে গেছে। তো আমরা কিছু করিনি, আমরা শুধুমাত্র একটা পিএইচপি ফাইল নিছি, যে ফাইলটা আমরা বোঝার সুবিধার্থে যে আসলে পিএইচপি কিভাবে কাজ করে, এবং এর কমেন্টের ভেতরে আমরা একটা অর্গানাইজ টেক্সট দিলাম যে প্লাগইন নেম, আরো কিছু দেওয়া যায় সেগুলো আমরা পরবর্তী দেখবো। প্লাগইন নেম দিলাম, দেওয়ার পরে একটা কোলন দিলাম, দিয়ে আমরা যে কোনো একটা নেম দিলাম, দেওয়ার পরে এটা আমার এখানে চলে আসলো, এবং আমাকে অপশনও দেখাচ্ছে যে অ্যাক্টিভেট অথবা ডিলেট, আমরা কিন্তু এটা করতে পারি। এবং এই টোটাল আমরা কি করছি, আমরা কিছুই করি না, আমরা প্লাগইনের ভিতরে একটা ফোল্ডার নিলাম, একটা ফাইল নিলাম, এই ফাইলের ভিতরে আমরা শুধুমাত্র এটুকু লিখলাম, এটা না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইটুকুতে আমার এখানে প্লাগইনের লিস্টে আমার এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এখন আমরা কোডটা রান করবো কিভাবে,
এখন এটা হচ্ছে যে প্লাগ ইন, মানে তৈরি করার একেবারে ফার্স্ট স্টেপ, এবং আমরা একটা কিন্তু অলরেডি একটা প্লাগ ইন তৈরি করে ফেলছি, যেটা দিয়ে মিনিমাম আমরা অ্যাক্টিভ করতে পারবো। তো আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে দেখবেন যে এই যে আমি একটা প্রিন্ট যে কমান্ডটা দিয়েছি আওয়ার পিএইচপি ফাইল, এইটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যে আমাকে বলতেছে যে আহ, এটা একটা ইরর আর কি, যে পিএইচপি অ্যাক্টিভের সময় আসলে কোনো কিছু আউটপুট দিতে হয় না। তো আমরা এখানে প্রিন্ট দিছি, এখানে একটু পিএইচপি ফাইল নিয়ে কাজ করতে। তো আমাদের এটা কিন্তু প্রিন্ট হয়েছে, হ্যাঁ প্রিন্ট হওয়ার অবশ্যই কথা, যদি আমি ভুল না করে থাকি প্রিন্ট হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা একটা প্রবলেম। এই যে এখানে এই কোণার দিকে এইখানে হচ্ছে যে প্রিন্টটা হয়ে আছে। তো আমরা যদি এইটাকে একটু লং করি, টেক্সটটাকে যদি একটু লং করি, এবং আমি একটু ইয়ে করলাম কিছু, নর্মালি হচ্ছে যেটা হচ্ছে যে আমার এটা কিন্তু দেখেন এখানে প্রিন্ট হয়েছে, কিন্তু এটা সঙ্গত কারণে এখানে ইয়ে আছে, তো এটাকে আমরা এখানেও দেখতে পাবো। এইখানে যদি আমি এই যে এখন আমরা দেখতে, হ্যাঁ এখানে দেখতে পাবো, তো আমার এত কিছুর দরকার নেই। তো নর্মালি যেটা হচ্ছে যে এখন আমার পিএইচপি যে কোডটা এটা কিন্তু রান করতেছে। ঠিক আছে, তো আহ, আজকে এ পর্যন্ত থাক। একটু আস্তে আস্তে আমরা একটু গভীরে চলে যাচ্ছি, তো অনেক রাত হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আসলে পিএইচপি ফাইল কেন আমরা ইউজ করতেছি, কিংবা এইচটিএমএল এর পরিবর্তে পিএইচপি আমরা কেন ইউজ করতেছি, এগুলো বিষয় নিয়ে আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং আমাদের এই যে ফ্রন্ট এন্ডের বিষয়গুলো ছিল এগুলো মোটামুটি শেষ। হ্যাঁ, এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে যে করবেন। আর আমরা এখন আস্তে আস্তে ইয়েতে চলে যাব, আমরা এখন এই যেরকম একটু কোড রিলেটেড ইন্টারফেসে চলে যাব, এবং এটার সাথে আমাদের এখানে কি হয় এটা আমরা হচ্ছে আস্তে আস্তে দেখব। তো আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনার এটা প্র্যাকটিস